রোমান্টিকতা হয় না। তো ক্লাসিক পিরিয়ডের মধ্যে ক্লাসিক সাহিত্যের তোমার মেন যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অবজেক্টিভিটি রাদার দেন সাবজেক্টিভিটি। এখন তোমার মনে প্রশ্ন আসছে যে ভাইয়া অবজেক্টিভিটি কি জিনিস আর সাবজেক্টিভিটি কি জিনিস? হ্যাঁ, তো আমি এটা, তোমার এখানে চিরঙের কেউ আছো কিনা বা কুমিল্লার যারা আছো, তো কুমিল্লার যখন কুমিল্লা মেডিকেল কলেজে আমি যখন ইন্টার্নি শুরু করলাম, তো তখন অনেক রুগী বলে যে কি সমস্যা আপনার? আমার সৈতারানা করে। সৈতারানা করা মানে আমার খুব অস্থির অস্থির লাগে। হ্যাঁ, এটাকে সৈতারানা করে। এখন বিভিন্ন এলাকা ভেদে তোমার তোমার হচ্ছে যেমন চিরঙের লোকজন বলে আমার আত্মন ব্যাকওয়াশ লাগে। ব্যাকওয়াশ লাগে মানে এটা তো তোমার অন্য এলাকার লোকজনের কাছে এই ব্যাকওয়াশ লাগা মানে কি, মানে ওর কাছে ভালো লাগতেছে না ওর কাছে। এখন এই ফিলিংসটা কিন্তু ওর জন্য সাবজেক্টিভ। এক একজনের জন্য ভালো না লাগে এক এক রকমের। হ্যাঁ, বা কুমিল্লার লোকজন বলে সৈতারানা করে, তার মানে এক একজনের এক এক রকম। এটাকে তুমি কোনো ডিফাইন করতে পারবে না যে ওর সৈতারানা করার মানেটা আসলে কি। এটা ডিফাইন করা যায়, ওটা খারাপ লাগে, খারাপ লাগে মানে অনেক রকম খারাপ লাগতে পারে। হ্যাঁ, আমরা তাকে বলি সাবজেক্টিভ কমপ্লেন। ওখানে আমরা লিখি যে রোগীর সাবজেক্টিভ কমপ্লেন, রোগীর কোনো অবজেক্টিভ কমপ্লেন না। অবজেক্টিভ কমপ্লেন কেমন? যে আমার হচ্ছে শরীর ব্যথা করে, আমার এখানে গরম লাগতেছে বা এখানে ঠান্ডা লাগতেছে, এরকম সিমটম গুলো সে বলতে পারবে অবজেক্টিভলি। সাবজেক্টিভ গুলো সে বলতে পারে না আমার অস্থির লাগে, কেমন লাগে সে বুঝতে পারতেছে না। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে আমরা জিনিসটা একটু আহ ব্যাখ্যা করি। ধরো এই হাতি, এটা হাতি, এটা হচ্ছে একটা অবজেক্টিভ আনসার, এটা হাতি। কিন্তু আমরা যদি কোনো মানুষকে যদি বলি যে অন্ধ লোককে বললাম যে তুমি দেখে বলো এটা কি, তো যে অন্ধ লোক যে হাতির কান ধরছে সে কয়টা একটা ফ্যান, যে হাতির গা ধরছে কয়টা একটা ওয়াল, যে হাতির লেজ ধরছে সে কয়টা একটা দড়ি, হ্যাঁ, যে হাতির সুর ধরছে সে কয়টা স্ন্যাক। তার মানে সাবজেক্টিভ কথাবার্তা মানে হচ্ছে যে এখানে এক এক ব্যক্তির অনুভূতিটা এক এক রকম হবে। যে ব্যক্তি হচ্ছে তার নিজের যে চিন্তা ভাবনা দিয়েই তার এই ফিলিংসটা নির্ধারিত হবে। এখানে কোনো সার্টেন, এখানে কোনো একটা আনসার নাই এখানের মধ্যে। তো একটা কবিতা সবার কাছে একই রকম ফিলিংস তোমার লাগবে না। হ্যাঁ, এক একজনের এক এক রকম লাগবে। নীলের মধ্যে খুব প্রচুর রোমান্টিক, এখন সে দেখা গেল হোয়াটসঅ্যাপে একটা কবিতা পড়ে সে আবেগে সে কান্না করে ফেলছে। আর সম্পার মনে হতো রোমান্টিসিজম নাই, সম্পা আবার এটা রেখে দূর এগুলো কি লিখছে ফালতু জিনিস এগুলো। হ্যাঁ, তো সম্পা বিয়ে শাদী করে ফেলছে, এখন ওর মধ্যে রোমান্টিকতা ভাবটা এটা উড়ে গেছে, তাই না? সাংসারিক ঝামেলা এগুলা নাই আর। তো এই জিনিসটা তাহলে আমরা বুঝতে পারি সাবজেক্টিভ কি জিনিস, অবজেক্টিভ কি জিনিস। রোমান্টিক পিরিয়ডের এখানে তোমার ওই অবজেক্টিভ কোনো কিছু নেই, এখানে মূল ধ্যান ধারণা হলো পুরোটা জিনিসটা সাবজেক্টিভ। এই সাবজেক্টিভিটি হচ্ছে রোমান্টিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো আমরা যদি একটু জিনিসটা ব্যাখ্যা করতে যাই, এখানে আমি পাশাপাশি এখানে দুটো ছবি রাখছি। তুমি দেখো যে নিউ ক্লাসিসিজম যুগের যে ছবিটা, যে পেন্টিংটা, ওটার মধ্যে খুব অ্যাবস্ট্রাক্ট কিছু নেই, এটা দেখে বোঝা যাচ্ছে এখানের মধ্যে তোমার হচ্ছে অ্যাডামকে আঁকছে এবং তখনকার সময় একটা মুহূর্তের ঘটনা ব্যাখ্যা করছে। ডানের যে ছবিটা রোমান্টিসিজম, এখানে দেখা যাচ্ছে এক মহিলা, সে তার হাতে পতাকা, তো বিদ্রোহের পতাকা দেখা যাচ্ছে, কিছু মানুষ মারা গেছে। আবার ডানে একটা ছেলেকে দেখা যাচ্ছে সে সামনে আগাচ্ছে, তো ছেলেটা মানে হচ্ছে ভবিষ্যৎ। হ্যাঁ, আর যারা মরে গেছে তারা অতীতকাল হয়ে গেছে, আর যে বিদ্রোহের পতাকা করলো মহিলা ছিল বর্তমান। তার মানে একটা ছবির মধ্যে অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু নিয়ে আসছে। হ্যাঁ, এবং এই ছবিটা যদি দেখাই এক একজন এক এক রকমের অ্যান্সার দিবে, রাইট? এখানে লিওনার্দো দা ভিঞ্চি ছবিটা আছে, বুঝতে পারছি এটা একটা মহিলা ছবি আছে, এখানে আর কিছু নাই। এখানে কোনো অ্যাবস্ট্রাক্ট কোনো ব্যাপার স্যাপার নাই। এখানে এক ভদ্র মহিলার ছবি, একদম তোমার হচ্ছে যে ক্রিস্টাল ক্লিয়ার একটা ভদ্র মহিলার ছবি আছে, একটা মেয়ে সে হাসতেছে, একটু একটা মুচকি হাসি দিচ্ছে, এখানের মধ্যে কোনো অ্যাবস্ট্রাক্ট বা রহস্যজনক এখানের মধ্যে কোনো কিছু নেই, একদম ক্রিস্টাল ক্লিয়ার। আমরা যদি বত্তিচেল্লির এই ছবিটা যদি ব্যাখ্যা করি, ছবিটার নাম হচ্ছে প্রাইমাভেরা। সো এখানে মাঝখানে যে সেগুলো ভেনাস, আর উপরে যে দেখা যাচ্ছে নর্মালি কিউপিড। হ্যাঁ, তো এখানে ছবি দেখলে বোঝা যাচ্ছে যে এখানের মধ্যে কোনো রহস্যজনক কিছু নাই। এখানের মধ্যে ভেনাসের একটা তোমার হচ্ছে যে উপরে কিউপিড, তাদের একটা মুহূর্ত, এখানে এই যে তিনজনেরা ডান্স করতেছে এবং কিউপিড এদের দিকে তীর নিক্ষেপ করতেছে, এই যে কিউপিড এই তিনজনের দিকে তীর নিক্ষেপ করতেছে। হ্যাঁ, এরা তাহলে তরবারি, সে ভেনাসকে প্রোটেকশন দেওয়ার জন্য আছে। তো ছবি দেখে একদম ক্রিস্টাল ক্লিয়ার, এটা মিনিং বোঝা যাচ্ছে এটা কি, এখানের মধ্যে কোনো রহস্যজনক কোনো কিছু নাই। এটা হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলোর দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম। এখানে দেখা যাচ্ছে বামেরটা হচ্ছে অ্যাডাম এবং ডানেরটা হচ্ছে ঈশ্বর। তো গড অ্যাডামকে সে এখানের মধ্যে হাত বাড়ায়া অ্যাডামকে সে এখন উদ্ধার করতেছে, সে উদ্ধার করে
সে অ্যাডামকে উপরে নিয়ে যাবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার। এটা হচ্ছে দ্য লাস্ট সাপার ভিনসির, যেখানে তোমার হচ্ছে যে তোমার জিসাস তার তোমার হচ্ছে যে ক্রুসিফিকেশনের আগে তার 12 জন শিষ্যের সাথে তারা হচ্ছে যে এখানে সাপার তারা খাচ্ছে। একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা ছবি, এখানে আমাদের কোনো রহস্যজনক তেমন কিছু নাই, সবাই একই রকম জিনিস ভাববে। এই ছবিটার নাম হচ্ছে দ্য কিস অফ জুডাস বাই গিওটি। এই ছবিটার কাহিনীটা হচ্ছে তোমার যখন জেসাসকে ধরার জন্য তোমার ধরতে পারতেছে না কোনোভাবেই, তো এখন জেসাসকে চিনে না লোকজন, তখন তার পত্রিকা ছিল না, জেসাসের ছবি তার সম্পর্কে ছাপা হইতো না যে কোনটা জেসাস, মানুষজন কেমনে জানবে। তখন জেসাসের একজন চিনতো তাকে, তার একজন অনুসারী, তার নাম হলো জুডাস। তো জুডাস বললো আমি হচ্ছে যে হচ্ছে যে জেসাসকে চিনি, তা আমি হচ্ছে যে ওর সাথে কথা বলতে বলতে একজনের সাথে যাকে আমি একদম জড়াই ধরবো, বুঝবা সে হলো জেসাস, তোমরা তখন তাকে মারে ফেলবা, হ্যাঁ তখন তাকে তোমরা বুঝে যাবা উঠে জেসাস। তো জেসাসকে জুডাসকে বিশ্বাস করতে যে তার বন্ধু, জুডাস এসে জেসাসকে ধরে, জড়াই ধরে, লোকজন বুঝতে পারে হ্যাঁ এটাই হলো জেসাস। তো লোকজন তোমরা দেখতে দেখতে পাচ্ছ সব দিক থেকে জেসাসকে অ্যাটাক করতেছে। তো ছবিটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। এটা তো দ্য বার্থ অফ ভেনাস, এটা বলতেছিল এটা ছবি, তো ভেনাসের ছবি। কিন্তু এটা যদি বলি তোমাকে ভিনসেন্ট ভ্যান গগ, এখানে কি বুঝতেছো তোমরা? এটা ব্যাখ্যা করা যাবে? এটা এটা বলো, এটার মিনিং কি? তাহলে আগের গুলো সবগুলো তো দেখলে বুঝতে যাচ্ছে এখানে ভেনাসের ছবি, কিউপিড আছে এখানে, এখানে মোনালিসা আছে, এখানের মধ্যে তোমার হচ্ছে যে জেসাসের ছবি, দেখলে বোঝা যাচ্ছে ক্লাসিক্যাল একটা ব্যাপার স্যাপার, তাই না? একদম পুরো জিনিসটা অবজেক্টিভ, দেখে বুঝছি এটা জেসাস, এটা এখানে মধ্যে অন্য কিছু না এখানের মধ্যে। এটা বললে একজন এক এক রকম বলবে, হ্যাঁ রাকিবুল বলছে এটা ইজি বিজি, জাকিয়া বলছে এটা আধুনিক যুগের প্রেমের মতো, ইস্তাদ বলতেছে কিছুই বুঝতেছি না ভাইয়া, হ্যাঁ একজন বলছে এটা হলো সবজি, জাহাজের সবজির মতো লাগতেছে, দীপিনাকে তারার মতো লাগতেছে। তাহলে দেখতেছে এটা কিন্তু অবজেক্টিভ, তাই না? সরি সাবজেক্টিভ, এক একজনের কাছে এক এক রকম লাগতেছে। হম এক একজনের কাছে এক এক রকম এক্সপ্লেনেশন এটার। এটার এখন এটার একজ্যাক্ট বলে কোনো কিছু নাই। কারণ তুমি কি ভ্যান গগ রে তুমি বলতে পারবা এই ভ্যান গগ ভাই আপনি একটু আসেন, আপনি যে স্টারি নাইট যেটা আঁকছেন, যে এখানে আকাশের স্টাররা এখানের মধ্যে যে আছে, এটা এর মানে কি বুঝেছেন আপনি? এটা দ্বারা আমরা তো স্টার দেখতেছি এখানের মধ্যে, স্টারি নাইট, তো আপনি এখানে কি মিন করছেন? ভ্যান গগ আনা তো পসিবল না, তাই না? তো যেটা আনা পসিবল না, এটা একজ্যাক্ট কোনো মিনিং নাই। এটা আমরা অনেকবার ব্যাখ্যা করতে পারবো, এখানের মধ্যে অনেক অ্যাবস্ট্রাক্ট জিনিসপত্র এখানের মধ্যে আছে, এটা নিয়ে ধরো অনেক গবেষণা হবে, দার্শনিক অনেক কথা বলতে পারবে, যারা চিত্রকর্ম নিয়ে গবেষণা করে তারা অনেক এটা নিয়ে অনেক মিনিং এটা খুঁজে বের করতে পারবে, কিন্তু এক একজনের মিনিং এক এক রকম হবে। এটা হলো গুস্তাভ ক্লিমেটের দ্য কিস। হ্যাঁ, তো এখন এই ছবিটা দেখে কিন্তু এটার অনেক রকম মিনিং কিন্তু বলা যাবে, এক একজনের কাছে এক এক রকম মিনিং। তার মানে তোমরা কিন্তু বুঝে যাচ্ছ যে ক্লাসিক জিনিসটা কি, যেটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, এটা দেখলে বুঝছো এটা এটা অবজেক্টিভ একটা ব্যাপার। কিন্তু রোমান্টিক যুগের যে পেন্টিং গুলো, সেগুলো দেখি তুমি একজন একরকম ভাবে এটা ব্যাখ্যা করবে। তো এখানের মধ্যে সাবজেক্টিভিটি জিনিসটা হচ্ছে প্রধান। তো লিবার্টি লিডিং বাই পিপল বাই ইউজিন ডিক্লে, ওনার নাম হচ্ছে ডেলাক্রেক্স, সরি। সো এর এখানে কিন্তু ইউনিটি অফ টাইম কিন্তু নাই, তাই না? একই ছবির মধ্যে কিন্তু অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছুই আছে। হ্যাঁ, এখানের মধ্যে মহিলাটা বর্তমান, এই যে যে ছেলেটা দেখা যাচ্ছে সে হলো ভবিষ্যৎকাল, হ্যাঁ। আর এই যে মৃত সেনাবাহিনী সেনারা যারা আছে ওরা হচ্ছে অতীত। তার মানে এই যে মৃত সেনাদের এদের শরীরের উপরে প্রতিষ্ঠিত হয়েছে কি? বিপ্লব। এই যে বিপ্লব করে সে এখন সব স্বাধীন করে ফেলাইছে। তো এখানের মধ্যে ইউনিটি অফ টাইমটা কিন্তু নাই। তো যাই হোক, আমরা এতক্ষণ মূলত ব্যাখ্যা করে ট্রাই করলাম যে ক্লাসিসিজম জিনিসটা কি আর রোমান্টিসিজম ব্যাপারটা কি। তো রোমান্টিক এরা মূলত শুরু হয়েছে 1798 সালে, এবং এটাকে বলা হয় গোল্ডেন এজ অফ লিরিক। তো গীত কবিতার সোনালী যুগ এবং এজ অফ রিভলিউশন। তো আমরা আম, যদি খুব স্পেসিফিক্যালি যদি বলতে চাই যে কখন থেকে মানুষের মধ্যে এই ধরনের ব্যাপার স্যাপার শুরু হইলো, তো যখন 1798 সালে লিরিক্যাল বালাদ প্রকাশিত হইল, তখন রোমান্টিক যুগের সূচনা হইলো। তো ডানে আমরা দেখতে পাচ্ছি লিরিক্যাল বালাদ 1798 লিখছে দুজন লোক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কলেরিজ। ওনারা দুজন দোস্ত ছিল, এবং তখনকার যুগে আমরা আমরা কিন্তু অনেক লিটারেরি কোলাবোরেটর আমরা দেখছি, তাই না, যারা একত্রে লেখাজোখা করতো। তো এই লিরিক্যাল বালাদ প্রকাশিত হওয়ার মধ্য দিয়েই মূলত রোমান্টিক যুগটা শুরু হয়। এই লিরিক্যাল বালাদে ওয়ার্ডসওয়ার্থে রয়েছে 19টি কবিতা, আর কলেরিজে রয়েছে 5টি কবিতা। ডানে একটা এটা সূচিপত্র দেখা যাচ্ছে। তো এই লিরিক্যাল বালাদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তখন মানুষজন দেখলো যে এটা একটা ভিন্ন ফ্লেভারের কবিতা, যে এই কবিতার মধ্যে এখানের মধ্যে কোনো যুক্তি নাই, এখানের মধ্যে কোনো, এখানের মধ্যে কেউ নেচারের কথা বলতেছে, কেউ প্রেমের কথাবার্তা বলতেছে, হ্যাঁ। তো এটা একটা ভিন্ন ফ্লেভার।
এই পিরিয়ডের মধ্যে আমরা যাদের লেখাযোগ আজকে পড়বো মূলত এখানে ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কলেরিজ, বাইরন, শেলি, কিটস। জেন অস্টেনের উপরে আমরা দুটো বইয়ের নাম পড়বো, শুধু ওয়াল্টার স্কটের একটা বইয়ের নাম পড়বো, আর হচ্ছে যে তোমার হচ্ছে যে চার্লস ল্যাম্ব থেকে তাও তোমার দুই একটা বইয়ের নাম শুধু এখানের মধ্যে পড়বো। হ্যাঁ, এখন রোমান্টিক যুগে যাওয়ার আগে আমি তোমাদের যদি কোশ্চেন করি যে কবি কি কাজে লাগে, কবিদের কাজ কি, মানে কবি থাকার দরকার আছে কিনা, কি কাজ কবিদের, দরকার কেন কবি? কবি তো ধরো একজন ডাক্তার, ধরো সে রোগী চিকিৎসা করতেছে, খুব প্রয়োজন। ইঞ্জিনিয়ার হচ্ছে সে স্থাপত্য বানাচ্ছে, হ্যাঁ, রোড ব্রিজ এগুলো বানাচ্ছে, ব্যবসায়ী জিনিসপত্র বেচতেছে, হ্যাঁ। এক একজনের কাজ আছে। ও নীলুফা বলছে আত্মার খাবার জোগাই, তো ও বলতেছে আমার আত্মা, আমি ওখানের মধ্যে সামনে ফলমূল দেখা যাচ্ছে, ফলমূল খাইলে তো হয়, আত্মার আবার খাবার দরকার কি? হ্যাঁ, তার মানে মানুষজনের মধ্যে কিন্তু এই ধারণাটা ছিল যে এরিস্টটলরা ওরা কি বলতো, ওদের সময় ছিল যে কবি কোনো কাজে লাগতে হবে, তাই না? ওর একটা কাজ থাকতে হবে, সে একটা, তো কবিতারও একটা কাজ থাকতে হবে। কবিতা, তোমরা দেখো না যে তোমার ভাই যেখানে যায় সেখানে নাকি একটা মেসেজ দেয় সবাই। সিনেমা দেখতে বসছি, কয় এটার ভিতরে মেসেজ আছে। আরে বই একটা পড়তে বলছি, কয় বইয়ের ভিতরে একটা মেসেজ আছে। আরে ভাই মেসেজের ঠেলাই দেবো আসতেছি না, আমার দরকার আনন্দ। সিনেমা দেখতে যে গেলাম বউকে নিয়ে, বউ বলতেছে এটার মধ্যে একটা মেসেজ আছে। হ্যালো ভাই, মেসেজ তো শুনতে চাইতেছি না, আমি একটা মজা পাওয়ার জন্য সিনেমা দেখতে বসছি, মানে একটা কি একটা অবস্থা, তুমি কিসের তোমার মানে বিনোদন পাই না। হ্যাঁ, সচেতনতা, তারপরে মেসেজ, সবকিছু মেসেজ ঢুকাই দিতে চাচ্ছে লোকজন, কোনো বিনোদন ফিনোদন কোনো কিছুতে পাই না। বই পড়তে গেলে মেসেজ আছে ভিতরে। সেদিন সিনেমা দেখতে বসলাম একটা রেহানা মরিয়ম নূর, কয়টার মধ্যে মেসেজ আছে। আর আমি তো মেসেজ দেখতে তো চাইতেছি না, আমি তো একটু মজা পাইতে চাইতেছি, বিনোদন চাই আমি, মেসেজ ফেসেজ আমি কি করবো? সবাই মেসেজ দিতে চাই। তো এখন লোকজন মনে করতো কবিতার ভিতরে মেসেজ লাগবে, হ্যাঁ, কবিতা হচ্ছে বিদ্রোহ থাকা লাগবে এটার ভিতরে, ধরো সরকারি বিরোধী তো ওইটা সেটা হ্যান ত্যান, এরকম মেসেজ থাকা লাগবে। তো এবং কবিতা পড়ে কিন্তু পেট ভরাও লাগবে, হ্যাঁ। তো আমাদের মীরা, তো মীরাকে একদিন বললাম যে মীরা তুমি হচ্ছে যে আহ, একটু গল্পের বইটা পড়ো, যে তোমার একটু, তুমি সেকশন ক্লাব ম্যানেজার, কথাবার্তা বলতেছো লোকজনের সাথে, তুমি যদি একটু গল্পের বইটা পড়ো তাহলে তোমার তো লোকজন তোমার সাথে কথাবার্তা বলে একটু আনন্দ পাবে, হ্যাঁ। তুমি যেরকম একদম স্ট্রেট কাট কথাবার্তা বলো, মানুষ তো মজা পাচ্ছে না, একটু গল্পের বইটা পড়ো। ও আমার কইতেছে ভাই গল্পের বই পড়ে কি লাভ হবে? তারপরে ভাই তাহলে আমি কিছু গল্প মুখস্থ করে ফেলবো। আমি ওর জন্য অনেক বই পাঠাইলাম। তো ও বলে যে ভাই আমি কি কয়েকটা গল্পের বই মুখস্থ করে ফেলবো যাতে লোকজনকে বলতে পারি? আমি বললাম না, এটা ন্যাচারাল ব্যাপারটা কেন মধ্যে আসবে না, তুমি কিছু এমনি কিছু লোকজনের সাথে গল্প গুজব করবা। তো যাই হোক, মীরা বলছে না ভাই এটা বললে ছেলেরা আবার আমার সাথে আবার পরে আবার অন্য কথা বলতে চাইবে, না থাক। তো আমি, ঠিক আছে, ও যুক্তিও ঠিক আছে, এখান দিয়ে আবার ছেলেরা চান্স পাই যাবে বেশি কথা কথা বললে। তো সাল বদলে আর সে বলছে কবি কোনো কাজে লাগার দরকার নাই। হ্যাঁ, কবির কাজে লাগতে হবে কেন? কবি উপরে কয়েকজন বলছে যে কবির কাজ হচ্ছে তোমার বিভিন্ন রকমের ইতিহাস তুলে ধরা, কবির কাজ হচ্ছে যে তোমার আত্মার খাবার জোগানো, ভাষাকে সমৃদ্ধ করা। বদলিয়া বলছে খাইটার কাজ নাই কবির, কবির কোনো কাজ নাই কবির। কবি তার নিজের আনন্দ লাগে, ভাল লাগে, এই জন্য লিখবে সে কবিতা। হ্যাঁ, ওর ভাল লাগে, আমার ভাল লাগে, আমি এই জন্য কবিতা লিখতেছি। আমি তোমার এই আনন্দ দেওয়ার জন্য লিখতেছি, আমি কারো কোনো কামেই লিখতেছি না, কবি কোনো কাজে লাগারও দরকার নাই। তো বোধহয় গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। বলছে বাইরনি বিদ্রোহের দিন গত হয়েছে, পূর্ণ হয়েছে সমাজের সঙ্গে কবির বিচ্ছেদ। প্রতিবাদ করলেও প্রতিবাদের পাত্রকে স্বীকার করে নিতে হয়। অতএব একমাত্র যা সহনীয় সম্ভব তা উপেক্ষা ও স্বেচ্ছাবৃত নির্বাসন। তো তুমি যদি কাউকে উপেক্ষা করতে চাও, তুমি তার বিরুদ্ধে প্রতিবাদ করলা, তো প্রতিবাদ করা মানে তো তাকে একটা গুরুত্ব দেওয়া, তাই না? তো বোধিয়ার বলছে কবি হচ্ছে সে হবে উপেক্ষা করবে সব কিছুকে, সে তার কোনো কিছু নিয়ে কোনো হেডেক করার কোনো দরকার নাই। তো আমার খুবই প্রিয় একটা উক্তি, আল মোহাম্মদ একটা কথা বলছে যে মানুষের সবচেয়ে বড় শক্তি যেটা, এটা হচ্ছে উপেক্ষা করার শক্তি। তুমি যদি উপেক্ষা করতে পারো দেখবে তোমার লাইফ অনেক ইজি হয়ে গেছে। হ্যাঁ, উপেক্ষা করা মানে কি, কে তোমাকে নিয়ে কি বললো, হ্যাঁ, কে তোমাকে নিয়ে মাথা কামাচ্ছে, এগুলো তুমি পাত্তা দেওয়ার দরকার নাই। তুমি যদি উপেক্ষা করতে পারো লোকজনের মতামতকে, তুমি দেখবে তোমার লাইফ অনেক স্মুথ হয়ে গেছে, অনেক আরামদায়ক হয়ে গেছে, হ্যাঁ, অনেক ভালো লাগবে তোমার লাইফটা। তো এই যে আমরা সবসময় পাত্তা দিই মানুষজনকে, আমাকে নিয়ে কে কি বললো, আমাকে নিয়ে কে কি সমালোচনা করলো, আমাকে কেউ থার্ড ক্লাস বললো, কে ফালতু বললো, তো আমরা যদি উপেক্ষা করতে পারি লোকজনের কথাবার্তা, তখনই আমরা হ্যাঁ ডোন্ট কেয়ার টাইপ যেটা, আমরা ভালো থাকতে পারবো। কিন্তু এটা খুব কঠিন, কিন্তু তোমার আপনজন যখন তোমার নামে যখন বিভিন্ন আজেবাজে কথা বলবে, তখন তোমার খারাপ লাগবে। সো এটা শুধু মানে বলা যতটা সহজ, বাস্তবে এটা করাটা বেশ কঠিন। তো এই রোমান্টিসিজমের মধ্যে আমরা একটা টার্ম পাই, সেটা হলো অ্যাস্থেটিসিজম।
তো এখন অ্যাস্থেটিক শব্দের অর্থ তো আমরা জানি, তাই না? অ্যাস্থেটিক মানে খুব সৌন্দর্য টাইপের কোনো কিছু, হ্যাঁ। এখন অ্যাস্থেটিসিজম মানে আসলে কি, কলা কৌশলবাদ, এটা বাংলা করা হয়েছে, মানে কি, হ্যাঁ। তো বোদলেয়ার এবং নান্দনিকতা, হ্যাঁ নান্দনিকতা মানে আসলে কি। তো আর্টের সঙ্গে বাস্তব ইউটিলিটির কোনো সম্পর্ক নেই। বোদলেয়ার, ফ্লেভিয়ার, মালারমে প্রমুখ বিখ্যাত মানুষ তাদের শিল্পকর্মে জাগতিক বাস্তবতা ও উপযোগিতার ঊর্ধ্বে গিয়ে কতগুলো মতবাদ, মূল্যবোধ ও দৃষ্টিকোণকে প্রশ্রয় দিলেন। তাদের নতুন ধরনের শিল্পকর্ম মানুষজন নতুন স্বাদ পেল। বাস্তবতা বিবর্জিত হলেও ওই সাহিত্য বা শিল্পকর্মে একটা বিশেষ ধরনের আবেশ ও সৌন্দর্য ছিল। এটা কোনো, তুমি বাস্তব কোনো কিছু দিয়ে তুমি এটাকে ব্যাখ্যা করতে পারবে না, অ্যাবস্ট্রাক্ট, হ্যাঁ। এটার কোনো যুক্তি নেই কোনো। এদের দেখতে ওর ভালো লাগছে, ও এটা আঁকছে এটা। এখন তোমার ভালো লাগলে লাগবে, আর সবার ভালো লাগবে না, কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না। তো এই সময়ে তোমার হচ্ছে যে এই ছবিটার মধ্যে কোনো মেসেজ আছে? কোনো মেসেজ নাই, তাই না? ওর ভালো লাগছে, ওটা মেয়েকে আঁকছে, এখানের মধ্যে কোনো কোনো মেসেজ নাই। এই ছবির মধ্যে একটা মেয়ে, সে তোমার আয়নার মধ্যে নিজের ছবি দেখতেছে, এখানে কোনো মেসেজ নাই, হ্যাঁ। এটার মধ্যে কোনো কিছু আছে? কিছু নাই। এটার মধ্যে হচ্ছে যে এক একজনের কাছে সুন্দর লাগবে, কার কাছে মনে হবে হিজি বিজি, হ্যাঁ। কেউ কবিতা হিজি বিজি, কেউ এটা কি আছে এখানের মধ্যে, কার কাছে মনে হবে ওয়াও এটা তো অনেক সুন্দর একটা জিনিস, কারোর কাছে মনে হবে কি ডিফারেন্ট। তো এটা এক একজনের কাছে এক এক রকম একটা মনে হবে। বাট যে আর্টিস্ট, উনি ওনার মনের আনন্দে এই জিনিসটা আঁকছে। তো এখানে কত কোন মেসেজ নেই আসলে, উনি আর্টিস্ট, ওনার ভালো লাগছে, উনি এই জন্য এভাবে আঁকছে। সো টার্মটা দাঁড়ালো, গতকাল আমরা যেটা পড়েছিলাম, আমরা কি পড়েছিলাম? আমরা কি পড়েছিলাম গতকালকে? আর্ট ফর হিউম্যানিটির সেক, তাই না? যে মানুষের জন্য কি লাগবে? আর্ট। এই সময়ে এসে মানুষজন আবার আর্ট ফর আর্টস থেকে ফিরে আসলো। ওরা বললো যে তোমার শুধু শিল্পের জন্যই শিল্প, হ্যাঁ। আগে যেটা ছিল আর্ট ফর লাইফ সেক, এক বলছেন না শিল্পের জন্য শুধু শিল্প, এখানে মানুষের কোনো কাজে আসা দরকার নাই। তো আমরা যদি একটু আমাদের এদিকে যদি আসি, তো রবীন্দ্রনাথ ঠাকুর তার মৃত্যুর অল্প কয়েকদিন আগে, মৃত্যুর সম্ভবত মাত্র 5 দিন আগে, সে তোমার 5 দিন বা 1 সপ্তাহ মতো সময় আগে, সে বুদ্ধদেবকে একটা চিঠি লিখছিল। সে লিখলো, আমরা এই ইতিহাসের দ্বারাই একান্ত চালিত, এ কথা বারবার শুনেছি এবং বারবার ভিতরে ভিতরে খুব জোরের সঙ্গে মাথা নেড়েছি। এই তর্কের মীমাংসা আমার নিজের অন্তরেই আছে, যেখানে আমি আর কিছু নই, কেবলমাত্র কবি। সেখানে আমি সৃষ্টিকর্তা, সেখানে আমি একক, আমি মুক্ত, বাইরের বহুতর ঘটনাপুঞ্জের দ্বারা জালবদ্ধ নই। তো রবীন্দ্রনাথ ঠাকুরের তার মৃত্যুর কিছুদিন আগে তোমার মানে এই চিঠির মাধ্যমে আমরা বুঝতে পারি যে উনি কিন্তু অ্যাস্থেটিসিজমের দিকে কিন্তু আকৃষ্ট হচ্ছিল। কিন্তু তোমার শেষ দিকে তোমার ওনার যে কথাবার্তা, যে আমাকে কি শুধু ব্রিটিশ রাজের বিরুদ্ধে বিরুদ্ধে আমার ওর বিরুদ্ধে কথা বলতে হবে কেন? আমাকে তোমার সমাজের অত্যাচারের বিরুদ্ধে কথা কেন বলতে হবে? আমার মনে করেন আমি লিখবো, আমি মুক্ত, আমি কোনো দায়বদ্ধতা নাই আমার কোনো। সো এটাই হচ্ছে রোমান্টিক পিরিয়ডের মেইন বৈশিষ্ট্য। তো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্টিভিটি, কবিতা আমির ব্যবহার, হাই ইমাজিনেশন, লাভ ফর নেচার, বিউটি, কমন পিপল, কমন ল্যাঙ্গুয়েজ, এবং সুপার ন্যাচারালিজম বা অতি প্রকৃতিবাদ। তো তোমার হচ্ছে যে আমরা যদি মধ্যযুগের সাহিত্যগুলো যদি দেখি, তাহলে সেখানে দেখবো যে এই সাহিত্যগুলো শুধু রাজা, হ্যাঁ, রাজদরবার, রাজকীয় পরিবেশ, উচ্চ শ্রেণীর চরিত্রগুলো ছিল। কিন্তু ওয়ার্ডসওয়ার্থ এবং কলরিজ ওরা দেখালেন যে এগুলো ছাড়াও শুধু প্রকৃতি এবং তার সৌন্দর্য নিয়ে কিন্তু কবিতা লেখা যায়। আমরা এখানে জীবনানন্দ দাশের মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাই, কিন্তু প্রকৃতি নিয়েও অনেক কবিতা লেখা যায়। তো ওয়ার্ডসওয়ার্থ, এসটি কলেজ এবং রবার্ট সাউদি, ওনাদেরকে বলা হইতো লেক পোয়েট। লেক পোয়েট মানে ওরা কি লেকের মধ্যে গোসল করতো রেগুলার? ওরা কি লেকের পাড়ে গোসল করতো? কি মনে হয় তোমাদের? না দিত। আচ্ছা, মূল জিনিসটা হচ্ছে ইংল্যান্ডে তখন লেক ডিস্ট্রিক্ট এলাকায় ওরা বসবাস করতো, হ্যাঁ। লেক ডিস্ট্রিক্ট এলাকায় ওরা বসবাস করতো। তো তোমার হচ্ছে যে ওনাদের লেখায় নদী, হ্রদ, প্রকৃতি এগুলার তোমার হচ্ছে এগুলো কথাবার্তা আসছে। তো এই তিনজনকে বলা হয়, আহ, আরো লেক পোয়েট আছে, বাট এই তিনজন হচ্ছে তোমার আহ প্রধান আর কি, হ্যাঁ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এসটি কলেজ এবং রবার্ট সাউদি। পরীক্ষা আসতে পারে নিচের কে লেক পোয়েট বা নিচের কে লেক পোয়েট নয়। ওয়ার্ডসওয়ার্থকে, তাকে বলা হয় ওরশিপার অফ নেচার।
সো ওয়ার্ডসওয়ার্থ ইজ নোন অ্যাজ হাই প্রিস্ট অফ নেচার এবং সুপারস্টার অফ রোমান্টিক এজ। যদিও এখানে খুব তার বয়স্ক কারণে একটা ছবি আসছে, বা আমার মনে হচ্ছে তার খুব মানে জোয়ান বয়সের একটা ছবি দিলে মনে হয় খুব জিনিসটা সুন্দর হতো, তাই না? এখানে বুড়া লোকরে আমরা যদি এরকম রোমান্টিক রোমান্টিক বলে জিনিসটা ভালো লাগে না। যে গতকাল আমরা যেটা বলছিলাম যে তোমার প্রেমের কোনো কি নাই, কোনো বয়স নাই, যে কোনো সময় যে কোনো অবস্থায় মানুষের মনে প্রেম জাগতে পারে। আমরা যেটা আমাদের রেলমন্ত্রীর কাছে আমরা দেখছি। তো ওয়ার্ডসওয়ার্থ তাকে বলা হয় পোয়েট অফ নেচার, লেক পোয়েটও বলা হয়, পোয়েট অফ চাইল্ডহুডে তাকে বলা হয়। প্রত্যেকটা কবির তাদের যে আলাদা আলাদা নাম, তোমাকে একদম এগুলো ঠোঁটস্থ কণ্ঠস্থ থাকতে হবে। কার কি উপাধি, কে ট্রাজেডির জনক, কে কমেডির জনক, হ্যাঁ, কাকে পোয়েট অফ নেচার বলা হয়, কাকে তোমার হচ্ছে যে মোক হেরিক পোয়েট বলা হয়, এই টার্মগুলো একদম তোমার একদম ঠোঁটের মতো থাকতে হবে। তো পোয়েট অফ চাইল্ডহুডও ওয়ার্ডসওয়ার্থকে বলা হয়। তো ওয়ার্ডসওয়ার্থ সে অনুপ্রাণিত হয়েছিল মূলত ফ্রেঞ্চ রেভলিউশন দ্বারা, এবং ফ্রেঞ্চ রেভলিউশনের তোমার যে ভূমিকা পুরো ইউরোপ জুড়ে, হ্যাঁ। তো রাজতন্ত্রের বাইরে গিয়ে তোমার ওরা যেই নতুন একটা, সো এখানে তোমার ফ্রেঞ্চ রেভলিউশন শুধুমাত্র যে ক্ষমতা চেঞ্জ হয়েছে তা না, ফ্রেঞ্চ রেভলিউশনের প্রভাব কিন্তু শিল্প, সাহিত্য এবং ওদের স্থাপত্যের মধ্যে পর্যন্ত তার প্রভাবটা দৃশ্যমান। তো কবি সাদের মৃত্যুর পর তোমার 1843 সালে তোমার হচ্ছে যে আহ মানে ওনার তখন শেষ দিকে অবশ্য উনি রাজকবি হিসেবে নিযুক্ত হন। তো তাকে বলা হয় পোয়েট লরিয়েট। তো পরীক্ষায় কিন্তু আসতে হবে নিচের কে পোয়েট লরিয়েট, তো পোয়েট লরিয়েট তো একজন না, পোয়েট লরিয়েট কিন্তু অনেকে আছে পোয়েট লরিয়েট, মানে যারা রাজকবি, আহ, একদম মানে সরকার প্রদত্ত যারা নিযুক্ত কবি যারা, তো ওরা ওদেরকে বলা হয় পোয়েট লরিয়েট, যারা রাজ দরবার থেকে ভাতা পাইতো, সরকার থেকে ভাতা পায় যারা। তো ওয়ার্ডসওয়ার্থ তার যে আচ্ছা আমরা একটু তোমার মেজর যে ধর্মবিশ্বাস নিয়ে একটু কথাবার্তা বলি। পৃথিবীতে তোমার 4,000-এর উপরে ধর্ম আছে। তার মধ্যে তোমার সবচেয়ে বড় যে 4টা ধর্ম, তোমার ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং বৌদ্ধ ধর্ম। এই 4টা ধর্মের মধ্যে তোমার এই প্রধান যে 4টা ধর্ম, মানে যে সবচেয়ে বেশি মানে যেটা অনুসারী সেখানে হচ্ছে তোমার তার মধ্যে প্রথম 3টা যেটা তোমার ইসলাম, তারপরে তোমার খ্রিস্টান এবং তোমার হিন্দু ধর্ম, সেখানে গড ইউনিভার্স ক্রিয়েট করছে। হ্যাঁ, বৌদ্ধ ধর্মের মধ্যে তোমার হচ্ছে যে যে সেখানে সৃষ্টিগত ধারণা একটু ডিফারেন্ট আছে সেখানে, আচ্ছা সেখানে আমরা সে আলোচনা না যাই। তো প্রধান 4টা ধর্মই মূলত গড ইউনিভার্স ক্রিয়েট করছে, এটা বললাম থিইজম। আর আরেকটা ধর্ম বিষয় আছে যারা মনে করে ইউনিভার্সই একটা গড। হ্যাঁ, আমার সামনে একটা পাথর আছে, পাথরটাও গড। আমার সামনে একটা তোমার হ্যাঁ আনিকা দোলা যেটা বলছে যে গডের ধারণা এখানে বুদ্ধিজমের মধ্যে একটু তোমার ট্রেডিশনাল যে ওই 3টা ধর্ম হচ্ছে একটু ডিফারেন্ট আছে এখানের মধ্যে। তো আরেকটা ধর্ম আছে যেখানে বলে গড ইকুয়াল টু ইউনিভার্স। হ্যাঁ, এই ফুল এটাও একটা গড, হ্যাঁ, পাথর এটা একটা গড, আমার সামনে একটা আপেল দেখা যাচ্ছে তো এটার মধ্যে এটাও গড। হ্যাঁ, তো সবকিছু গড, ইউনিভার্স মানে গড। এটা হলো প্যান্থেইজম, প্রকৃতির প্রতিটি এলিমেন্টই গড। হ্যাঁ, তো ওয়ার্ডসওয়ার্থ সে কিন্তু বিশ্বাস করতো যে প্রকৃতির মাঝেই মহান সৃষ্টিকর্তা বিরাজমান, এবং এই ধর্ম বিশ্বাসকে বলা হয় প্যান্থেইজম। ওয়ার্ডসওয়ার্থের আমরা কিছু তার কোটেশন দেখি। Come forth into the light of things. Let nature be your teacher. So এরকম একটা কথা কিন্তু রুশো বলছিল। রুশো বলছিল তোমার সন্তানকে প্রকৃতির মাঝে ছেড়ে দাও, প্রকৃতি তার উত্তম শিক্ষক, তাই না? আমরা অনেক সময় অনেক কিছু নিয়ে খুব টেনশন থাকি যে ছেলেমেয়েরা তারা এই জিনিসগুলো কিভাবে শিখবে। হ্যাঁ, প্রকৃতি মানুষকে আসলে সবকিছু শেষ পর্যন্ত শিখায় দেয়। হ্যাঁ, সবকিছু মানুষকে শিখায় দেয়। ওয়ার্ডসওয়ার্থ তো বলছে যে তোমার মনে যেই তুমি যদি নেচারকে যদি তোমার টিচার বানাও, সো সেখানেও তোমার হিলিংটা রয়েছে। ওয়ার্ডসওয়ার্থ অধিকাংশ রচনা সে রচনা করেছে 1798 থেকে 1808, মানে 10 বছরের মধ্যেই সে তার ম্যাক্সিমাম রচনা কিন্তু তোমার করে ফেলছে। তোমার এটাই তার রচনার স্বর্ণযুগ। তো আমরা যেটা জেনেছি 1798-তে যখন কোলরিজের সাথে তোমার যখন লিরিক্যাল বালাত প্রকাশ করে, এবং এখানের মধ্যে তার যে 5টা কবিতা, সো গুডি ব্লেক, দ্য থর্ন, দ্য আইডিয়াল বয়, টেন্টন অ্যাবে,
আমরা আরো কিছু লাইন দেখি। সো আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, এটা কিসের উদাহরণ? আমরা লিটারেরি টার্মস এর মধ্যে সিমিলি অর মেটাফোর। সো দিস ইজ সিমিলি, যেটা এখানের মধ্যে অ্যাজ আছে। তো এখানে থিমটা হচ্ছে তোমার নেচার হ্যাজ এ হিলিং পাওয়ার টু সরো স্ট্রাইকেন হার্ট। তোমার আগের দিন মানুষজন অসুখ হইলে বলতো যে হাওয়া বদল করো, একটু হাওয়া বদল করলে তুমি সুস্থ হয়ে যাবা। বিভিন্ন রকমের যখন খুব দুরারোগ্য ব্যাধিতে যখন লোকজন আক্রান্ত হতো, বিশেষ করে তারা যখন টিউবারকুলোসিস হইতো তখন অনেক দূরে দূরে পাঠা দিত তোমার। তো তখন আসলে আমি জানি না যে তারা আসলে ওয়াটসঅ্যাপ তো কবিতার কবিতা পড়ে এটা বুঝছে কিনা। তো ওয়াটসঅ্যাপ আবার সেই ব্যথা না, ইয়া না, ওই হৃদয়ের ব্যথা আর কি। অনেক সময় আমরা অনেক হৃদয়ে বিভিন্ন ব্যথা ব্যথা পাই, হৃদয়ের ব্যথাগুলো পাইলে তখন প্রকৃতির মাঝে যদি যাও তুমি, তখন তোমার এই ব্যথা মুক্ত হয়ে যাবা। ওকে, সলিটারি রিপার এখানে দেখতে পাচ্ছ একটা ভদ্র মহিলা, উনি খুব একাকী নিঃসঙ্গ। হুম, উনি হচ্ছে যে এই যে তোমার শস্য রিপ করতেছে এখানের মধ্যে, তার মনটা খুব খারাপ, বেদনার সুর। তো দ্য সলিটারি রিপার নামটা শুনলেই আমাদের যথেষ্ট মনটা একটা বেদনাঘন হয়ে যায়। এই যে একা একা সে তোমার কাজকর্ম করতেছে। তিনটা নেবে তোমার এখানের মধ্যে, ওই যে থিমটা উইনিং পাওয়ার বিয়ন্ড অল আদার পাওয়ার। তো এখানে তোমার আহ, কবির দ্য প্রিলুড যে কবিতা, বা তোমার হচ্ছে যে এখানের মধ্যে আমরা তিনটা নেবে থাকে সামনে, আমরা একটু আসবো তিনটা নেবে নিয়ে আমরা কথাবার্তা বলবো। এক্সকারশন এটা মূলত তোমার হচ্ছে যে কবি যেটা সে 1 শতাব্দী ধরে মানে সে বোঝাতে চাচ্ছে তোমার যে তার যে জীবন ও জগৎকে সে তোমার হচ্ছে যে তার যে চিন্তা ভাবনা, হ্যাঁ, সেটা এক্সকারশন তার কবিতার মধ্যে। এটা প্রকাশিত 1797 সালে, তার মানে তার যে লিরিক্যাল বালাদ প্রকাশিত হওয়ার 1 বছর আগে। দ্য এক্সকারশন, দ্য প্রিলুড অর গ্রোথ অফ এ পোয়েটস মাইন্ড, এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম, যেখানে তোমার হচ্ছে যে ওয়ার্ডসওয়ার্থ তার যে আহ, আমরা জানি অটোবায়োগ্রাফি মানে যখন কেউ তার নিজের জীবনী যখন নিজে নিজে লিখে তখন তাকে বলা হয় অটোবায়োগ্রাফি। তো ওয়ার্ডসওয়ার্থ তার জীবনের আহ, তার যে ফিলিংস, তার যে ঘটনাগুলো সেখানে প্রিলুড এই কবিতার মধ্যে ব্যাখ্যা করার ট্রাই করেছেন। দ্য রিক্লোস এই কাব্যটা তো ওয়াটসওয়ার্থ তো সে তোমার হচ্ছে যে চেষ্টা করছিল সে একটা তোমার একটা একটা মাস্টারপিস রচনা করবে। তো এই রিক্লোস কবিতাটা এটা লেখার সে যে তোমার প্ল্যানটা করছে তোমার 98 সালে, 1798 সালে এটা শুরু করছে, প্ল্যানটা সে করছে। তো 18 সালে সে রচনা শুরু করছে, কিন্তু দুঃখজনক ভাবে এটা 17 বছর সেটাকে নিয়ে আহ কাব্য রচনার চেষ্টা করলেও এই কাব্যটা সে শেষ করতে পারে নাই, এটা অসমাপ্ত রয়ে গেছে। তো প্রশ্ন আসতে পারে যে ওয়ার্ডসওয়ার্থের আনফিনিশড এপিক কোনটা? এপিকটা উনি শেষ করতে পারে না 17 বছরেও। লুসি নামক একটা মেয়েকে নিয়ে দ্য লুসি পোয়েম, তার একটা তোমার আহ, কবিতা হচ্ছে মাইকেল। তো এই মাইকেলের মধ্যে মাইকেল মূলত একজন আম, মেষ পালক। তো তারা যেটা ছিল তাদের এখানের মধ্যে তার মাইকেল তার স্ত্রীকে নিয়ে, তার স্ত্রীর নাম ছিল ইসাবেল। তো তাদেরকে নিয়ে সে তারা মেষ পালন করতো এবং তারা সুখী শান্তিতে বসবাস করতো। তো তাদের কোনো তোমার হচ্ছে যে সে প্রচন্ড পরিশ্রমী একটা লোক ছিল, তাদের কোনো তোমার হচ্ছে যে মানে বাচ্চা কাচ্চা ছিল না। যখন মাইকেলের বয়স 70 তখন তাদের একটা ছেলে হয়। তো এই ছেলের নাম রাখছে তারা লুক। তো তারা তো ওই বৃদ্ধ বয়সে তাদের যে জীবনের আহ, মানে সব আশা ভরসা এই লুককে নিয়েই। তো ওরা লুক যখন একটু বড় হয়, তো তারা তখন মনে করে যে লুক যদি বিদেশে যায় তাহলে তারা একটু ভালো থাকতে পারবে, লুক টাকা পয়সা রোজগার করবে। তো তাদের এক আত্মীয়ের সাথে তো এই লুককে তারা বিদেশে পাঠায়। হ্যাঁ, কিন্তু লুক ওখানে চিঠি লিখতো। তো কয়েকদিন পর দেখে যে লুক আর চিঠি মিঠি আর লিখতেছে না, সে আসলে তার আত্মীয়ের কাছ থেকে সরে আরেকটা দেশে চলে গেছে। তো এইটা শুনে তোমার হচ্ছে মাইকেল এবং তার যে ওয়াইফ ইসাবেল তারা প্রচন্ড দুঃখ ভারাক্রান্ত হয়ে যায়। এবং শেষ পর্যন্ত তারা মানে একটা লোকের তোমার এই যে তার যে মানে বৃদ্ধ বয়সে তার যে আশা ভরসা যেটা ছিল সেটা শেষ পর্যন্ত ভেঙে যায়। তো এটা হচ্ছে মাইকেল কবিতাটার মূল।
ভাব। টু দ্য কুকু, এটাও ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা। সো তিনটা নেভার মেইন যে থিমটা সেটা হচ্ছে নেচার নেভার ডিড বিট্রে দ্যাট হিয়ার দ্যাট লাভড হার। সো নেচারকে তোমার যে এখানে মূলত সে মূলত যে নৈসর্গিক দৃশ্য, নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার, যে হার্টটা তাকে, হ্যাঁ তাকে যে ভালোবাসে সে বিট্রে করবে না। তো এখানে মূলত তোমার আমরা জীবনানন্দ দাশের যে রূপসী বাংলার মধ্যে এটা একটা তোমার ছাপ দেখতে পাই, যেখানে তোমার এই যে প্রকৃতির প্রতি কবির যে আকর্ষণ এবং এখানে নিসর্গ চিত্রের মধ্যে যে একটা স্বর্গীয় একটা উজ্জ্বলতা লুকায়িত আছে সেটা নিয়ে প্রকৃতির প্রতি যে গভীর মমত্ববোধ তিনটা ন্যাবের কাব্যের এটা তোমার মূল বিষয়বস্তু। তবে এখানের মধ্যে তার ব্যক্তি জীবনের অনেক বিষয় এখানের মধ্যে জড়িত। ওয়ার্ডসওয়ার্থের লাইন হচ্ছে দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান। তো আমরা এটা বাংলা যেটা জানি যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে, এটা হচ্ছে অবশ্য প্যারিসের ছবি, প্যারিসের বয়স তখন 1 বছর। That best portion of a man's life is little, nameless, unremembered acts of kindness and love. আমরা অনেক সময় একটা কথা বলি যে তোমার আহ, দান, হ্যাঁ সেটা খুব ছোট হোক বড় হোক, একটা মানুষ ধরো ওর খুব মন খারাপ কোনো কারণে, সে প্রবলেমে জর্জরিত, তুমি ওকে কি সান্ত্বনা দিচ্ছ, এইটাও একটা তোমার এইটাও একটা ভালো কাজ, তাই এটা একটা রকমের দান, তুমি তোমার এই যে ভালোবাসা বা তোমার কাইন্ডনেস একজনকে দান করলা। তো বলতে চাই যে মানুষের জীবনে সবচেয়ে যে ভালো যে জিনিসটা, তার সবচেয়ে গ্রেট জিনিসটা সেটা হচ্ছে লিটল নেমলেস আনরিমেম্বার্ড অ্যাক্টস অফ কাইন্ডনেস এন্ড লাভ। আমাদের সবার প্রবলেম করতেছে, সবার প্রবলেম, আচ্ছা ক্লিয়ার, ওকে। তো তোমাদের মধ্যে অনেকেই আসলে এরকম, আমিও আছি, অনেক সময় ভাবি আমরা যে একটা কাজ শুরু করব, হ্যাঁ ওই করবো সেই করবো, বই পড়বো। যেন আমি প্রতিদিন চিন্তা ভাবনা করি, আজকে দেখলাম আমার ওজন অনেক বেড়ে গেছে, তা আমি প্রতিদিন চিন্তা করি ব্যায়াম করব। তো ব্যায়ামটা আসলে করা হয় না শেষ পর্যন্ত, প্রতিদিনই চিন্তা করি ব্যায়াম করবো, জিমে ভর্তি হবো, দৌড়াবো, অনেক কিছু করবো, তো ব্যায়ামটা করা হয় না আর। প্রত্যেকেই অনেক কিছু চিন্তা ভাবনা করে অনেক চেঞ্জ হয়ে যাবো, হ্যাঁ যে ঈদের পরে বিএনপি যেরকম চিন্তা ভাবনা করি আগামী ঈদের পরে আন্দোলন করবে, ওই ঈদ যেরকম আর আসে না, তোমার এরকম আমাদেরও আর আগামীকাল আর কখনো আসে না। আমরা অনেকে কিন্তু সামডে আইল্যান্ডে বাস করি, হ্যাঁ সামডে আইল ডু দ্যাট, সামডে আইল ডু দিস, এরকম চিন্তা ভাবনা করি। তো এখন হোয়াটসঅ্যাপ কথাটা যদি আমরা বলি, তো বিগিন বিগিন, তুমি যদি কোনো কাজ করতে চাও, শুরু করতে চাও, তো করে দাও, হ্যাঁ শুরু করে ফেলো, তুমি বসে থাকে কোনো লাভ নাই, হ্যাঁ। তো কালকে থেকে বেশি করে পড়ার দরকার নেই, বেশি করে পড়বা, হ্যাঁ এখনই শুরু করে দাও, এখনই বেশি করে পড়ো। তো আমি দেখেছিলাম ওয়াটসওয়ার্থ সে প্রকৃতিকে টিচার হিসেবে কল্পনা করেছে। এটা আমরা দেখি যে ওয়াটসওয়ার্থ সে কবিতার কবিতাকে সে কিভাবে সংজ্ঞায়িত করলো। Poetry is a spontaneous overflow of powerful feelings. It takes its origin from emotion, recollected in tranquility. So একজন মানুষের যে তোমার যে ভাবটা, এটা স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্ত ভাবেই আসতেছে, সে বলতেছে যে কবিত্ব মানে স্বতঃস্ফূর্ত ভাবে জিনিসটা আসতে হবে। তো এখন আরো অনেক বড় বড় কথা সে বলছে পোয়েট্রি দ্য ফার্স্ট এন্ড দ্য লাস্ট অফ অল নলেজ, ইট ইজ অ্যাজ ইমর্টাল অ্যাজ দ্য হার্ট অফ ম্যান। সে বলছে সব জ্ঞানের গুরু হচ্ছে কবিতা, একদম সব ফার্স্ট এবং লাস্ট, সব জ্ঞানের উপরে বড় জ্ঞান হচ্ছে কবিতা। এক লেখক বলছিল, আমি না ভুলে গেছি, উনি বলছিল যে তোমার আহ লেখকরা যে পথ দিয়ে হেঁটে যায়, কবিরা সেই পথে পুষ্প নিয়ে দাঁড়িয়ে থাকে। এটা অবশ্য খুব বেশি বেশি না, তোমার একজন তোমার হচ্ছে ঔপন্যাসিক, উনি ধরো 1000 পাতা উপন্যাসের মধ্যে যা বলতে চাচ্ছে, একজন কবি 1 পেজ কবিতার মধ্যে কিন্তু এর চেয়ে বড় ইনফ্লুয়েন্স ফেলতে পারে। আমরা কিন্তু নজরুলের বিদ্রোহী কবিতা আমরা প্রেক্ষাপটে জানি, তাই না? এক কবিতা লিখেই ব্রিটিশ রাজের মনে কিন্তু একটা ভূমিকম্প শুরু করে দিচ্ছে। বা আমরা যদি আমাদের আর অন্যান্য কবিতার দিকে তাকালে আমরা সেম জিনিস দেখতে পাই, তাই না? যে একটা আহ, এক কবিতায় তোমার একটা 1 পেজের কবিতা বা 4 লাইনের একটা কবিতায় বিশাল কিছু করে ফেলতে পারে। তো সব দিকের লোকজন আমাদেরকে বলে তোমার হচ্ছে যে দায়িত্ববান হইতে হবে, তাই না? বিসিএস ক্যাডার হইতে হবে, তারপরে তোমার ভালোভাবে কথা বলতে হবে, লিডার হইতে হবে, হ্যাঁ
বড় বড় কাজ করতে হবে, দায়িত্ববান হইতে হবে, মানে সবাই দায়িত্ব কর্তব্য আমাদেরকে মনে করে দিতে চাই। আমার বাবা মা বলে যে তোরা দায়িত্ববান ছেলে না তুই, মা বলে তুই দায়িত্ববান না, স্ত্রী বলে তুমি দায়িত্ববান স্বামী না, হ্যাঁ, বাচ্চারা বলে তুমি দায়িত্ববান বাবা না, তুমি কোনো দায়িত্ব পালন করো না, হ্যাঁ, বোন বলে তারপরে তুমি দায়িত্ববান ভাই না। সব দিকে দায়িত্ব। আল মাহমুদ বলতেছে পৃথিবীতে সব মানুষই যদি দায়িত্ববোধের পরিচয় দিত, তাহলে জগতে স্বপ্নের সৃষ্টি হতো না, কাব্য রসাতলে যেত। এই কর্মনিপুণ পৃথিবীতে দায়িত্বজ্ঞান সম্পন্ন মানুষের বড়ই দরকার, তা কে অস্বীকার করবে? তো এমন মানুষকে এক একজন থাকবে না, যারা আকাশে নীল দেখবে, গাছের সবুজ এবং শঙ্খের গায়ে আলপনা দেখবে, নারীর ভ্রুরেখা কত সুন্দর দেখবে, ঢাকার আকাশে একটু মুখ তুললেই শত শত শকুন উড়ে বেড়াচ্ছে ভাগাড়ের দিকে দৃষ্টি রেখে। নিশ্চয়ই এমন মানুষ দু একজন দরকার, যাদের আমরা অবহেলা ও অবজ্ঞা ভরে হলেও বলবো ইনি কবি, আমাদের জন্য স্বপ্ন লিখেন। আচ্ছা, একটু আগে যখন আমরা কবিতার কি কাজ আমরা যখন জিজ্ঞেস করলাম, তো অনেকে আনসার দিচ্ছে যে একজন কবির কাজ হলো স্বপ্ন দেখানো, তাই না? আমরা সবাই যদি খুব এত দায়িত্ববান হয়ে যায়, সবাই বিশেষ ক্যাডার হয়ে যায়, সব আমলা হয়ে যায়, তাই না? তাহলে তো তোমার কবিতা বলে কিছু থাকতো না, কাব্য বলে তো কিছু ও থাকতো না, কি বলো? পৃথিবীতে কিছু মানুষজন থাকবে যারা হচ্ছে যে দায়িত্ববোধের ঊর্ধ্বে, তাই না? যাদের আহ কবিতা লিখবে সে, প্রকৃতি দেখবে, জগৎ দেখবে, একটা কাক বসে আছে এখানের মধ্যে, এটা নিয়ে সে একটা কবিতা লিখবে সে, হ্যাঁ, সূর্য দেখবে, চন্দ্র দেখবে সে, জ্যোৎস্না দেখবে সে, বৃষ্টি দেখবে, এটা নিয়ে সে কবিতা লিখবে। পৃথিবীর সবাই তো তোমার হচ্ছে যে খুব দায়িত্ব উম, উম, জ্ঞান সম্পন্ন হওয়ার দরকার নাই, তারা তো কাব্য বলে কিছু থাকতো না, তাই না? আমাদের পৃথিবীটা এটা খুব কাঠখোট্টা একটা ব্যাপার হয়ে যেত। তো আমরা একটু আগে ওয়ার্ডসওয়ার্থের কবিতার সংজ্ঞা দেখলাম। আল মাহমুদ কি বলতে চান কবিতার সংজ্ঞায়? আল মাহমুদ কবিতার সংজ্ঞা উনি সংজ্ঞায়িত করতে চান: কবিতা চরের পাখি, পুরনো হাঁসের ডিম, গন্ধ ভরা ঘাস, ম্লান মুখ বউটির, দড়িছেড়া হারানো বাছুর, গোপন চিঠির প্যাডে নীল খামে সাজানো অক্ষর, কবিতা তো মক্তবর মেয়ে, চুল খোলা আয়েশা আক্তার। তো মানে কবিতা যতগুলো সংজ্ঞা আছে তার মধ্যে আমার সবচেয়ে এই লাইনটা আমার খুব কবিতা তো মক্তবর মেয়ে, চুল খোলা আয়েশা আক্তার, হ্যাঁ, মানে কত গভীর একটা লাইন, তাই না? কবিতা চরের পাখি, করুণা হাসির ডিম। তো যারা আল মাহমুদের বিচূর্ণ না নিয়ে কবির মুখ বা যেভাবে বেড়ে উঠি, এই দুটো বই তোমরা পড়তে পারো। এখন একজন কবির যে বেড়ে ওঠা, আমি ওনার লাইফটা চিন্তা করি। আল মাহমুদ যখন ক্লাস 9-এ পড়ে, তো ওনার মাথায় বুঝছে উনি কবি হবে, উনি আর কিছু হবে না, উনি কবি হবে। তো তখন উনি একটা সুটকেস নিয়ে উনি তখন কলকাতা শহরে চলে যান, তাই না? আমরা আমবাড়িয়া থেকে কলকাতা শহরে চলে যান, উনি কবি হবে। তো উনি শেষ পর্যন্ত একাডেমিক লাইনে আর পড়াশোনা করেন নাই। তো উনি কিন্তু, আমরা যদি আমাদের মানে আধুনিক বাংলা কবিতার ইতিহাস যদি দেখি, তাহলে ওই পারে যদি আমরা বলি শক্তি চট্টোপাধ্যায় তোমার হচ্ছে যে বড়, তাহলে এই পারে আল মাহমুদ। ধরো দুজনের লেখার স্টাইল, দুজনের প্রভাব তোমার হচ্ছে যে প্রায় কাছাকাছি, ওই পারে শক্তি বা এই পারে আল মাহমুদ। তবে এখনো ওনার কিছুটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের জন্য তোমার যদি কিছুটা বিতর্ক ক্রিয়েট হয়েছে, কিন্তু একজন কবির স্থান কিন্তু তার জায়গায় কিন্তু রয়ে যায়, তাই না? তার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি, সে কি করছে না করছে, তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে সে একজন কবি। অর্থাৎ বলতে চাচ্ছেন দ্য ওশান ইজ এ মাইটি হারমোনিস্ট। সো সমুদ্র, মানে সমুদ্রের যে ঢেউ, হ্যাঁ, সমুদ্রের যে ঢেউ তোমার, এইটার চেয়ে বড় সুর তো কিছু নাই, সমুদ্রের মধ্যে তো তোমার হচ্ছে যে সবচেয়ে শক্তিশালী সুরটা নিহিত। দ্য ওশান ইজ মাইটি হারমোনিস্ট। যাই হোক, আমরা এখন একটু বাস্তবতা ফিরে আসি। আসাদুজ্জামানের ওর কবি হতে ইচ্ছা করতেছে। তো আমরা একটু স্যার ওয়াল্টার স্কটের কাছে ফিরে আসি। তো ওয়াল্টার স্কট উনি একজন স্কটিশ হিস্টোরিক্যাল নোবেলিস্ট, প্লে রাইট এবং কবি। তো এবং উনি ফাদার অফ বোথ দ্য রিজিওনাল হিস্টোরিক্যাল নোভেল, হ্যাঁ, মানে একই অঙ্গে অনেক রূপ। সে হিস্টোরিক্যাল নোভেলেরও ফাদার, আবার তোমার হচ্ছে যে সে কবিও, একই সাথে কবি এবং ঔপন্যাসিক, দুইটা একের ভিতরে অনেক। ওয়াটার স্কটের সবচেয়ে বিখ্যাত যে উপন্যাসটা, তার নাম হচ্ছে আইভানহো। তো এখানে আইভানহো মূলত তোমার সেই ইংল্যান্ডের যে অভিজাত পরিবার, স্যাক্সন, সেই পরিবারের একজন সন্তান। তো তোমার আইভানহো, সে রাওনা নামক এক মেয়েকে ভালোবাসে, যে হচ্ছে আইভানহোর পিতা সেড্রিকের আশ্রিতা। তো এটা নিয়ে তার বাবার সাথে তার যথেষ্ট রকমের তোমার অনেক ঝামেলা হয়। তো এই তোমার উপন্যাসের মধ্যেই সে আইভানো যে ক্যারেক্টারটা, মানে সে খুব অভিজাত, হ্যাঁ, বীরের মতো কথা বলে সে, হ্যাঁ, তার হচ্ছে তার কথা ডায়লগ গুলো খুব ছকে বাঁধা, হ্যাঁ,
প্রেমী নিবেদন একদম ছকে বাঁধা, একদম সে খুবই ডিস্ট্রোকের টাইপের, মানে ফন্ডিদের মতো কথা বলে না কি সে, তার জিনিসটা একদম, সে যে ডিস্ট্রোকের অভিজাত যে ধনী, সে একদম শ্রেণীর প্রতিনিধিমূলক কথাবার্তা সে বলে, এবং সে খুব ব্যক্তিগত কথাবার্তা এখানে মধ্যে খুব একটা শোনা যায় না। তো বাংলা উপন্যাসের মধ্যে আমরা হচ্ছে যে জগতে আরেকজনকে পশ, হ্যাঁ নীলেশ হচ্ছে পশ। তো আমরা একজনকে বাংলার স্কর বলে থাকি, আমরা কি জানি তার নাম কি? তার নাম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাকে বলা হয় বাংলার স্কট। যে ঐতিহাসিক উপন্যাস তোমার যে পদ্ধতি ওয়াল্টার স্কটের, সেখানের মধ্যে এই স্ট্রাকচারটা কিন্তু কিছুটা ফলো করেছেন। অনেকে বলে যে দুর্গেশ নন্দিনী যে উপন্যাস, সেখানে আইভানহোর কিছুটা প্রভাব আছে। এই জন্যই তোমার অবশ্য বঙ্কিমচন্দ্র নিজে কখনো স্বীকার করে নাই যে তার লেখার মধ্যে আইভানহোর প্রভাব আছে কিনা। তো উনি তোমার হচ্ছে যে এটার জন্য ওনাকে বাংলা স্কট বলা হয়। স্যার ওয়াল্টার স্কটের তোমার একটা কবিতা, তার নাম হলো প্যাট্রিয়টিজম। দিস ইজ মাই ওন মাই নেটিভ ল্যান্ড। তো ওয়াল্টার স্কটের একটা বিখ্যাত কবিতা। তো আমরা সামনে পড়বো দা প্যাট্রিয়টিজম নিয়ে কোনো নোভেল, বা তোমার আমরা একই রকম জিনিসপত্র নিয়ে আমাদের মধ্যে গ্যাঞ্জাম লাগবে। যে এখন আমরা মনে রাখি আজকে যে প্যাট্রিয়টিজম এটা একটা কবিতা, এবং কবিতাটা লিখছে তোমার ওয়াল্টার স্কট। প্যাট্রিয়টিজম নামে আরো কিছু পাই কিনা আমরা সামনে দেখবো। ওয়াল্টার স্কটের একটা তোমার উপন্যাস হচ্ছে তোমার দা তালিসমান। তো এখানে মূলত তোমার হচ্ছে যে এখানে ক্রুসেডের কাহিনী এখানে বর্ণিত হয়েছে, যেখানে রাজা রিচার্ড, যে খ্রিস্টানদের পক্ষ থেকে সে প্রধান ছিল, আর ওদিকে ছিল তোমার সালাদিন, মুসলিমদের পক্ষ থেকে। এবং যেখানে তোমার রাজা রিচার্ড যখন অসুস্থ হয়ে যায়, তো তখন তার ট্রিটমেন্ট করার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না, তখন সালাদিন সে ছদ্মবেশে এসে অসুস্থ যে রাজা রিচার্ড তার মানে শুশ্রূষা করে এবং তাকে সুস্থ করে তোলে। যাই হোক, এটা হলো সে তালিসমান সেটার কাহিনী। আমরা চলে আসবো এখন ওয়ার্ডসওয়ার্থের দোস্ত এসটি কলেরিজের কাছে। তো ওনার আমার নামের সাথে কাজেরও মিল আছে তোমার। আম, যেহেতু সে রোমান্টিক যুগের কবি, যথেষ্ট রোমান্টিক ছিল। এবং এই যে তারা যে বলে রোমান্টিক যুগের সমানের জন্য যে স্পন্টেনিয়াস ভাবটা বাসবে একদম, এখন এটা আসার জন্য ওরা যথেষ্ট রকমের ওপিয়াম খাইতো। তো ওনাকে বলা হয় ওপিয়াম ইটার, প্রচুর প্রচুর পরিমাণে আফিম খাইতো উনি। এক্সপিকলারিস ওনাকে, উনি একজন ফিলোসোফার ছিল। তো ওনাকে ওনার বন্ধু ওয়াটসনের সাথে ওনাকে বলা হয় রোমান্টিক মুভমেন্টের একজন ফাউন্ডার। তো ওনার একটা বিখ্যাত কবিতা রাইম অফ দা অ্যানসায়েন্ট মেরিনা। তো এইখানের মধ্যে তোমার এই কবিতার মধ্যে একজন প্রাচীন নাবিক সে তোমার হচ্ছে যে একটা ঘটনার কথা ব্যাখ্যা করে। তো সে অন্য নাবিকদের সাথে, মানে সে তার নিজের একটা ঘটনা বলে আর কি, নিজের গল্প বলে। সে সমুদ্রে গেছিল। তো সমুদ্র প্রথম আবার খুব শান্ত ছিল, খুব ভালো সবকিছু ছিল, শীতকাল কুয়াশাবৃত এখানের মধ্যে। তো একটা অ্যালবাট্রস একটা পাখি তাদের জাহাজের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। তো সবাই বলছে অ্যালবাট্রসটা দেখতে খুব ভালো সুন্দর। তো এখন ওখানের মধ্যে অ্যানসাইন্ট মেরিনার সে হুদায় খামাকা কোনো কাম কাজ নাই, এটা ছাড়া সে ধনুক দিয়া অ্যালবার্টাস পাখিটাকে সে হত্যা করছে। এবং এরপরেই আবহাওয়া খুব খারাপ হয়ে যায় এবং তাদের প্রচন্ড ঝড় ওঠে। নাবিকারা বলে তুমি যে অ্যালবার্টাস পাখিটাকে মারলা, এটার তোমার একটা অভিশাপ হিসাবে আহ এখন এই ঘটনাটা ঘটছে। উম, তো তোমার হচ্ছে যে ওই মৃত অ্যালবার্টাসটাকে তারা অ্যানসাইন্ট মেরিনারের গলায় ওরা ঝুলাই দেয়। তার সঙ্গে বাতাস থেমে যায়। তো দুঃখজনক হচ্ছে সমুদ্রের পানি পচে যায় এবং চারিদিকে খুব অবাঞ্ছিত মানে বিদঘুটে প্রাণীরা কিলবিল করতে থাকে। তখন ওরা খাওয়ার মতো কোনো পানি নাই, এবং অ্যানসাইন্ট মেরিনার ছাড়া বাকি সব নাবিক তৃষ্ণায় মারা যায়। যে তার অপরাধের জন্য অনুশোচনা তোমার হচ্ছে যে করতে করতে একসময় অ্যালবার্টাসটা ঘাট থেকে পড়ে যায় এবং বৃষ্টি শুরু হয়। তো একসময় অ্যানসাইন্ট মেরিনা তার দেশের নৌবন্ধু দেখতে পাই, সে মনে করে সে মুক্তি পেয়ে গেছে, কিন্তু দুঃখজনক ভাবে জাহাজটা তলায় যায়। শেষ পর্যন্ত সে বেঁচে যায়। হ্যাঁ, একটা লাইন আছে যেখানে ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, নট এ ড্রপ টু ড্রিঙ্ক। তো ক্রিস্টাবেল এটাও এসটি কলেজের আরেকটা বিখ্যাত গ্রন্থ। তো এখানে এই দেখতেছো এই যে সে ওপিয়াম খায়া যায়, এই যে টানতেছে যে হাওয়া, এই হাওয়ার মধ্যে দেখতেছো কবিতা, এই হাওয়ার মধ্যে অনেক কবিতা বেরোচ্ছে, হাওয়ার মধ্যেই তোমার কবিতা ভাসতেছে। এভাবে ওপিয়াম খাওয়ার কারণেই সে অনেক
জিনিসপাতি প্রডিউস করতে পারছে। তো একবার এরকম জিনিসপত্র খাইতে খাইতে সে তোমার একদিন ঘুমাই গেছে আর কি। সে তো ঘুমা যাওয়ার মধ্যে ঘুমের মধ্যেই তোমার সে তোমার মঙ্গল শাসক, হ্যাঁ, তোমার কুবলা খান, এই যে কুবলা খান সে হচ্ছে তোমার আহ, তার একটা প্রাসাদের কাহিনী এখানে মধ্যে বর্ণনা করছে, হ্যাঁ, যে অনিন্দ সুন্দর একটা তোমার প্রাসাদ মঙ্গোলিয়ার অভ্যন্তরে, যেখানে ঝর্ণা আছে, পাহাড় আছে, হ্যাঁ, এবং কবি খুব সুন্দর ওই জিনিসটা ব্যাখ্যা করে। ঘুম থেকে ওঠার পরে উনি এটা লিখে পড়ে, ওটা কিন্তু দুঃখজনক ভাবে উনি কিন্তু ওনার যে উনি অনেকেই যেটা বলে এটা উনি শেষ করে না কিন্তু, হ্যাঁ। তো মানে কি বলে যে অলরেডি সম্ভবত কুবলা খানের যে পরের অংশটুকু সেটা উনি ভুলে গেছে এবং ওনার এটা মনে ছিল না। ঘুমের মধ্যে আমরা তোমার হচ্ছে যে যেরকম আম, আম, দেখি যে তোমার ঘুমের মধ্যে এরকম অনেক বিখ্যাত কবিতা ক্রিয়েট হয়েছে। তো শেখ সাদী ওনার একবার ইচ্ছে হইলো যে উনি একটা রাসূলের শানে একটা তোমার হচ্ছে যে নাত লিখবে। তো এখন উনি তোমার অনেক কষ্ট করে 3 লাইন লিখলো উনি। বালাগালুল্লাহ বিকামা আলিহি কাসাপাদ্দুজা বিজামা আলিহি হাসুনা জামি খিস আলিহি, 3 লাইন উনি লিখলো। লেখার পর ওনার আর চতুর্থ লাইনে আর মনে আসতেছে না উনি কি লিখবে। উনি খুব তোমার গভীর ভাবে চিন্তা ভাবনা করতেছে উনি কি লিখলে এটা রাসূলের শানে একটা সুন্দর একটা নাত হবে, উনি বুঝতে পারতেছে না। তো ঘুমায় যায়, উনি ঘুমায় গেছে। তো উনি খুব মন খারাপ যে উনি কোনো মিলাতে পারতেছে না। তখন ওনার ঘুমের মধ্যেই তোমার হচ্ছে যে উম, নবীজি ওনার ঘুমের স্বপ্নের মধ্যে ওনার সাথে দেখা দিল। বললো যে যে তুমি চতুর্থ লাইনটা লিখো, সাল্লু আলাইহি ওয়া আলিহি, চতুর্থ লাইন হিসেবে লিখো। তো এই তোমার শেখ সাদির এই যে কবিতাটা, এটা তোমার হচ্ছে যে ওয়ার্ল্ডে মানে সবচেয়ে বেশি পঠিত কবিতার একটা। কারণ মুসলিমরা যখন মিলাদ পড়ে বা তোমার ইভেন মসজিদের মধ্যে যখন ইমাম সাহেব যখন কোনো কিছু তোমার বক্তব্য দেয় তখনও কিন্তু তোমার এটা পড়ে। এটা কিন্তু একটা কবিতা, এটা একটা কবিতা, এটা কিন্তু কোনো মানে হাদিস বা এই ধরনের দোয়া কালাম কিছু না, এটা একটা কবিতা, শেখ সাদির একটা কবিতা। যাই হোক, যদিও এটা নিয়ে অনেকেই বলতেছে এইসব কবিতা এগুলা বলা যাবে না, যাই হোক হুজুরেরা এটা বলতে থাকুক। আমরা যে সুন্দর, আমাদের কাছে যেটা যেটা সুন্দর আমরা তোমার হচ্ছে যে সেদিকে যাই। সো এসটি কলেজের কবিতার মধ্যে যে জিনিসটা প্রাধান্য পাবে সেটা হলো সুপার ন্যাচারালিজম। তো অ্যানসন মেলিন্ডারের মধ্যে আমরা যেটা দেখি অ্যালবার্টাস পাখি, তোমার অ্যানসন মেলিন্ডা তাকে 3 মার্চে, হ্যাঁ, সে মারা গেল। এটা তোমার অতি প্রাকৃতিক একটা ব্যাপার এসটি কলেজের কবিতার মধ্যে প্রাধান্য পায়। তো ফাইনালি গুড সেন্স ইজ দ্য বডি অফ পোয়েটিক জিনিয়াস, এই কথাটা বলছে। আচ্ছা, আমি পুরো কোটেশনটা পড়তেছি না, সো কোটেশন আসলো এখানের মধ্যে আমাদের প্রথম 3 লাইন। গুড সেন্স ইজ দ্য বডি অফ পোয়েটিক জিনিয়াস। পোয়েটিক জিনিয়াস হওয়ার জন্য তোমার যে সেন্সটা, তোমার যে কাব্যটা ধরতে পারা এখানের মধ্যে, হ্যাঁ, ইমাজিনেশন, ফেন্সিনেস, গুড সেন্স যদি থাকে তাহলে তোমার ভালো কবিতা ক্রিয়েট হবে। এসটি কলেজের একটা বিখ্যাত কবিতার নাম হচ্ছে ফিয়ার্স ইন সলিটিউড। সো তোমার যখন তোমার ফ্রেঞ্চ রেভলিউশনের সময় একটা সম্ভাবনা ক্রিয়েট হচ্ছিল, তোমার আহ, ফ্রান্স গ্রেট ব্রিটেনকে ইনভেড করতে পারে এমন একটা সম্ভাবনা যখন ক্রিয়েট হচ্ছিল, তো তোমার কলরিজ ওয়াজ অপোজ টু দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। তবে তার যেই কবিতার মাধ্যমে সে কিন্তু ব্রিটিশ পিপলকে সিম্পাথাইজ করছে। তো এই কবিতার নাম হচ্ছে ফিয়ার্স এন্ড সলিটিউড। মনে রাখতে পারবা যে তোমার ফ্রান্স যে কোনো মুহূর্তে ইনভেড করতে পারে ব্রিটেনকে, এমন একটা পরিস্থিতিতে ব্রিটেনের পিপলের প্রতি সিম্পাথাইজ করে সেই কবিতাটা লিখছে। দ্য নাইটিঙ্গেল, কনভারসেশনাল পোয়েম, এটা এসটি কলেজের একটা বিখ্যাত কবিতা। তো এখন সবাই কমেন্টে লিখো ও নাইটিঙ্গেল এটা কে লিখছে। ও নাইটিঙ্গেল এই কবিতাটা কে লিখছে? ও নাইটিঙ্গেল লিখছে মিল্টন। ওকে। সো যেহেতু একই নামে যখন একাধিক রাইটিংস থাকে কাছাকাছি নামে, সো ওগুলো একটু আমরা মনোযোগ সহকারে দেখতে হবে। তো আমরা অনেক সময় বলি যে তোর মধ্যে একটা কমন সেন্স নাই, তাই না? আশেপাশের লোকজনের মধ্যে আমরা কমন সেন্স জিনিসটা দেখতে পাই না। তো আসলে বাস্তবতা হচ্ছে কমন সেন্স
is an uncommon degree is what the world calls wisdom. আমরা বলি কমন সেন্স ইজ ভেরি আনকমন ইন কমন পিপল, তাই না? কমন পিপল এর মধ্যে কমন সেন্সটা খুবই আনকমন। তো এসিড কলারিস উনি উইজডমকে সংজ্ঞায়িত করছে যে কমন সেন্স ইজ অ্যান আনকমন ডিগ্রি। তো যেটাকে আমরা বলতে পারি প্রজ্ঞা, উইজডম। এলোন এলোন অল এলোন, এলোন মানে ওয়াইড ওয়ার্ড সি। সো এটা হচ্ছে যে রাইম অফ দা অ্যানসানি মেরিনের কবিতাতে একটা লাইন। সো হি প্রেড বেস্ট হু লাভড বেস্ট, এটা কাছাকাছি একটা লাইন। তোমার স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেজন সেজন সে হচ্ছে ঈশ্বর। আমরা এটার সাথে এটা হচ্ছে বাংলা যদি বলি, আর এসটি কলেজ যেটা বলছে, অল প্রেড বেস্ট হু লাভড বেস্ট, অল থিংস বোথ গ্রেট এন্ড স্মল ফর দ্য ডিয়ার গড হু লাভড আস হি মেড এন্ড লাভড অল। আমরা যদি সৃষ্টিকে যদি ভালোবাসি, তাহলে সৃষ্টিকর্তা আমাদেরকে ভালোবাসবে। যাই হোক, আমরা রোমান্টিক যুগের কথাবার্তা বলতে বলতে আমরা হচ্ছে যে আমাদের আম, তোমার একজন এন্টি রোমান্টিক ভদ্রমহিলার কাছে আমরা চলে আসলাম, রিভিউ করতাম। আচ্ছা আমি আগে আহ, না খুব বেশি নেই, আর অল্প একটু আছে, আমি একটু আচ্ছা একটু রিভিউ করে আসি। ওকে, তো আমরা হচ্ছে যে বেস্ট কলেজ রিভিউ করি, ওয়ার্ডসওয়ার্থ থেকেই আমরা একটু রিভিউ করে আসি। ওয়ার্ডসওয়ার্থ যাকে বলা হয়তো তোমার ওরশিপার অফ নেচার এবং হাই প্রিস্ট অফ নেচার, সুপারস্টার অফ রোমান্টিক এজ, লেক পোয়েট বলা হইতো, পোয়েট অফ চাইল্ডহুড বলা হইতো। তো ছিল তার রিলিজিয়ন। তার রচিত যে কবিতাগুলো, গুডি ব্লেক, দ্য থর্ন, দ্য ইডিয়ট বয়, টিন্টার নেবে, আই ওয়ান্ডার লোনলি এজ এ ক্লাউড, হোয়াটসঅ্যাপ একটা লাইন, সলিটারি রিপার, খুব নির্জন মুহূর্তে একটা মানবিক দিক ফুটে তুলছে এখানের মধ্যে। টিন্টার নেবে এখানে খুব প্রকৃতির প্রতি যে সৌন্দর্য, প্রকৃতির ব্যাপার স্যাপার এখানে, এবং তার তোমার এই যে টিনটা নেবে, যে তোমার ভাঙা গির্জা, এটার সাথে তার যে পার্সোনাল রিলেশন, তার লাইফের কিছু ঘটনা সেখানে ফুটে তুলছে। দ্য এক্সকারশন, তারপরে দ্য প্রিলুড অর গ্রোথ অফ এ পোয়েটস মাইন্ড। সো এই কবিতাটা হচ্ছে যে তোমার দ্য রিক্লুস, এটা হচ্ছে অসমাপ্ত, 17 বছর সাধনা করে শেষ করতে পারে না সে। লুসি পোয়েম, এটা লুসিকে নিয়ে। মাইকেল, যেখানে আমরা একজন লোক, যার শেষ বয়সে একটা বাচ্চা, বাচ্চার নাম ছিল লুক। টু দ্য কুকু, টিনটিন আবার কথা বলছে, দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান, এটা হোয়াটসঅ্যাপের একটা লাইন। সো দ্য বেস্ট পোর্শন অফ এ ম্যানস লাইফ ইজ লিটল নেমলেস আনরিমেম্বার্ড অ্যাক্টস অফ কাইন্ডনেস এন্ড লাভ, এটা হোয়াটসঅ্যাপের একটা কোটেশন। তো বিগিন। সো প্রকৃতিকে টিচার বানানোর পরামর্শ দিয়েছে সে। পোয়েট্রি ইজ স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। তারপর সে বলছে সব জ্ঞানের প্রথম এবং শেষ হচ্ছে যে পোয়েট্রি। ওশানকে সে, দ্য ওশান ইজ এ মাইটি হারমোনিস্ট, ইজ ইট সিমিলি অর মেটাফোর? দ্য ওশান ইজ এ মাইটি হারমোনিস্ট, ইজ ইট সিমিলি অর মেটাফোর? দিস ইজ মেটাফোর্স। ওকে, ওয়াল্টার স্কট নিয়ে কথা বলছিলাম, সে একই সাথে উপন্যাসিক আর অনেক কিছু। আইভান হো, এটা ওনার একটা উপন্যাস। প্যাট্রিয়টিজম তার একটা কবিতা, আমরা সামনে আসবো। রবার্ট ব্রাউনিং এটা লিখছে, প্যাট্রিয়ট, এটা আসবে সামনে। দ্য টালিসমান, এটা মূলত তোমার ক্রুসেড নিয়ে। এসটি কলেজ, যাকে বলতো ওপিয়াম ইটার বলা হইতো। তো রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেডিয়া, তার বেরেনা তার বিখ্যাত একটা কবিতা, ক্রিস্টাবেল। সো কবিতার মধ্যে সুপার ন্যাচারালিজম খুবই প্রাধান্য পাইছে। ফিয়ারস ইন সলিটিউড তার একটা বিখ্যাত কবিতা, দ্য নাইটিঙ্গেল একটা বিখ্যাত কবিতা। সো চলে আসবো রোমান্টিক এজের একজন এন্টি রোমান্টিক নোবেলিস্টের কাছে, তার নাম হচ্ছে জেইন অস্টেন। হ্যাঁ, আমাদের মীরার আত্মীয় হয় মনে হয়, তাই না? মীরা তোমার আত্মীয় হয় উনি? তো যাই হোক, তো সে এন্টি রোমান্টিক হইলো, সে কিন্তু আবার তোমার আমাদের মীরার মতো সে মানে বিয়ে বিরোধী ছিল না। সে আবার বিবাহিত ছিল। তো আমরা জেন অস্টেনের তোমার তার যে প্রাইড এন্ড প্রিজুডিস, এটা স্টিল নাও পৃথিবীর কোথাও না কোথাও এই বইটা কেউ কিনে। এটা ওয়ান অফ দা মোস্ট সোল্ড নোভেল এভার। 20 মিলিয়ন কপি এটা হচ্ছে যে তোমার সেল হয়েছে, মানে 2 কোটি কপি এটা সেল হয়েছে।
ওয়ান অফ দ্য বেস্ট সেলার। তো ওনার এগুলো নিয়ে সিরিজ হয়েছে। হ্যাঁ, রাইট। তো জেনারেশনের সেন্স এন্ড সেন্সিবিলিটি, এটা নিয়ে বিবিসিতে তোমার সিরিজ আছে। হ্যাঁ, এটা অসাধারণ নোবেল। তাই ওনার সব নোবেল মোটামুটি তোমার সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল, সেটাই সেরকম। ইমা তোমার এখানের মধ্যে তোমার হচ্ছে যে ইমা প্রথমে সে মানে বিয়ে শাদী করতে চায় না, সে বলে যে সে বিয়ে শাদী করবে না। তো পরবর্তীতে তোমার হ্যারিয়েটকে সে আহ, তোমার হচ্ছে যে বিয়ে করে ফেলে। তো বিয়ে শাদী করলেও যাই হোক, সে স্বামীত্ব গ্রহণের সিদ্ধান্ত নিলেও সে আবার ওইখান দিয়ে ফ্রাঙ্ক চার্চিল নামে একজন একজন আছে। তো তাকে সে তার প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করে। তো যাই হোক, বুঝতে পারে ইমা যে আসলে ও এগুলাকে কাউকে ভালোবাসে না, সে সত্যিকার ভালোবাসে সে তার মিস্টার নাইটলিকে, তার যে অ্যাডভাইজার নাইটলিকে ভালোবাসে। তো পরে নাইটলিকে সে বিয়ে করে। এই যে খুব তোমার তাও জনপ্রিয় উপন্যাস তোমার ইমাকে নিয়ে। এই বলছি ইমা সেরা না। আচ্ছা, আমরা এখন একটু বিদ্রোহ দিকে নিয়ে কথা বলি। আমরা এখন একটু বিদ্রোহী টাইপের লোকজনের সাথে কথাবার্তা বলি। জর্জ গর্ডন বাইরন, যার সংক্ষেপ হচ্ছে লর্ড বাইরন। তো বাইরন সে হচ্ছে তোমার ক্যামব্রিজে পড়া অবস্থায় মাত্র 19 বছর বয়সে প্রকাশ করে আওয়ার্স অফ ইডলনেস। তো দেখো, এই যে তোমার সিরিজ অফ পোয়েম, মাত্র 19 বছর বয়সে ক্যামব্রিজে পড়া অবস্থায় সে পাবলিশ করে। হুম। এটা হচ্ছে বাইরন ব্রিজ। তো এই বাইরন ব্রিজের জন্য সে তোমার ফান্ডিং টান্ডিং করে, টাকা পয়সা তুলে। তো তার লেখার মধ্যে কিছুটা তোমার ঝামেলা ছিল তার ব্যক্তিগত জীবনে। হুম। ঝামেলা বলতে ওটা তার নিজের চয়েস। হ্যাঁ, তার এটা ছিল তার একজন স্টেপ সিস্টার ছিল আর কি, তোমার হচ্ছে যে হাফ সিস্টার, যার নাম হচ্ছে তোমার অগাস্টা। তো যাই হোক, অগাস্টার সাথে তোমার তখনকার এখনকার যেরকম এটা এখনকার তখনকার কি তোমার আম, তার হাফ সিস্টারকে তোমার বিয়ে করা তো এখনকার যুগে যেরকম নিষিদ্ধ কাজ, তখনকার যুগে এটা নিষিদ্ধ কাজে ছিল। হ্যাঁ। তো অগাস্টার সাথে তার তোমার রিলেশনশিপ নিয়ে অনেক তোমার যদিও তোমার হচ্ছে যে তখনকার সময়ে তোমার ইনসেস্ট বাড়তেছিল। হুম। তো যদিও তোমার সরাসরি কখনো সে এটা মানে স্বীকার করে নাই তার স্টেপ সিস্টারের সাথে তার যে রিলেশনশিপ, তো এটা নিয়ে তার লাইফ অনেক স্ক্যান্ডাল ছিল। যাই হোক, সেটা আমাদের পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। বাট সে খুব রিবিলিয়াস, মানে সমাজ তো সাধারণত তোমার মানে সমাজের বিরুদ্ধে যাই তোমার একটা আহ, ব্যাপার স্যাপার সে জড়াই গেছে আর কি। যাই হোক, অগাস্টাকে নিয়ে সে আবার লেখাজোকা লিখছে। অগাস্টা নিজে কিন্তু আবার ম্যারিড ছিল। হ্যাঁ, অগাস্টা নিজে married ছিল। তো যদি খুব সমাজ বিরুদ্ধ তোমার প্রেমের ব্যাপার, অগাস্টাকে নিয়ে এসে আবার এখানের মধ্যে একটা বায়োগ্রাফি আছে। তো সে বলতো সবসময় তোমরা যে কোনো অবস্থায় তোমরা যদি থাকো, তোমরা হচ্ছে যে তোমার তুমি শুধু হাসবা, অলওয়েজ লাভ when you can, ইট ইজ চিপ মেডিসিন। তুমি হাসি খুশি থাকো, তখন তোমার ভালো থাকবে। আচ্ছা, যদিও সে হাসি খুশি থাকতে বলছে, কিন্তু ওনার নিজেরও কিন্তু যথেষ্ট ডিপ্রেশন ছিল, এবং তার কিন্তু বাইপোলার মুড ডিসঅর্ডার ছিল। হ্যাঁ, এবং ডিপ্রেশনে ভুগত সে যথেষ্ট পরিমাণ। ফ্রেন্ডশিপ may and often does go into love, but love never subsides into friendship. তো এখন তোমার হচ্ছে যে তোমরা জানার সময় বলো, হ্যাঁ, যে আমার বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ আমি আমার জাস্ট ফ্রেন্ড, এইসব ফ্রেন্ড ট্রেন্ড বলো। তো এখন লর্ড বায়রন কিন্তু এটা অনেক আগে বলে গেছে বিষয়টা। হুম। যে ফ্রেন্ডশিপ থেকে কিন্তু তোমার কি হইতে পারে, তোমার লাভে কনভার্ট হইতে পারে। এখন তোমরা যেটা করো, তোমরা হচ্ছে যে বিয়ে শাদী করার পর আমরা আবার বন্ধু হয়ে যাই, চল আমরা আবার ফ্রেন্ড হয়ে যাই। লর্ড ব্রায়ান বলতেছে, ওই মিয়া তোমরা আমার সাথে ফাইজলামি করো না। তো তুমি আবার এগুলা ভালোবাসাবাসি করছো, এখন তোমরা ফ্রেন্ডশিপ করে ফেলো, কাজ চল আমরা আবার আগের মতো বন্ধু হয়ে যাই। তো আবার আগের মতো বন্ধু হবে না। তো এখানে একটা ভালো জিনিস হচ্ছে, তুমি বিয়ে শাদী করার পরে সব ব্লক করে দিবে একদম। হ্যাঁ, আগের যত যা আছে সবগুলো ফেসবুক একদম ব্লক মারি দিবে, একদম টোটালি ব্লক। দরকার নতুন একটা আইডি খুলবা। হ্যাঁ, বিয়ের আগে নতুন আইডি একটা খুলবা, খুদাই গ্যাঞ্জাম করার দরকার কি না, ঝামেলা করার তো দরকার নেই।
হ্যাঁ, সাদিয়া বিষয়টা বুঝতে পারছে, মানে ওখানে ও যতগুলা ছিল আগে, মানে মানে এমন যাই হোক সেটা ব্যাপার না, সব ফেসবুকে ব্লকটা করে দিবা, নাহলে পরে এগুলো অনেক ঝামেলা। হ্যাঁ, ধরো তুমি এরকম সিলেটে ঘুরতে আসলা এরকম, হ্যাঁ তুমি একটা হানিমুনে আসলা, তখন হচ্ছে তোমার ইয়া তুমি বললো, হ্যালো বাবু তুমি কি করো, And ও এই তোমার বাবু বললো কেন সে, এখন তো এটা একটা এরকম ঝামেলা লেগে যাবে। এগুলো বাস্তব ধর্মী কথা, এগুলো খুব দামি কথা, কিন্তু এগুলো কাজ হচ্ছে, এগুলো অনেক দামি কথা, জীবনে অনেক ভালো থাকতে পারবা। ম্যানস কনসায়েন্স ইজ দা ওরাকল অফ গড। হ্যাঁ, মানুষের যে কনসায়েন্স এটা গডের ওরাকল। মানে কাজে আসবে এসব কথা, মনে রাখবো সবসময়, ঠিক আছে? আমিও এগুলা সবসময় এগুলা সচেতন থাকবো, এগুলা সচেতনতার মাইন্ড নেই কিন্তু। এবং সুইট ইজ রিভেঞ্জ, স্পেশালি টু উইমেন। হ্যাঁ, তো গতকালকে আমরা একটা জিনিস দেখছিলাম, তোমার বলছিল যে তোমার এই বেস্ট রিভেঞ্জ কি বলো তো? তোমার যদি কেউ ছেঁকা দেয় তুমি কি করবা? হুম, বেস্ট রিভেঞ্জ কি? বেস্ট রিভেঞ্জ হচ্ছে কি, ভালো থাকা, রাইট, ভালো থাকা হচ্ছে বেস্ট রিভেঞ্জ। তো যদি তোমার কেউ ছেঁকা দেয়, তুমি ওরে তুমি ভালো থাকবা, তুমি ভালো থাকে, ওরে কি করে তোমার দেখবো ওদের কোপানো চলে যাচ্ছে, ও একদম ধরো তোমার হচ্ছে যে কি বলবো, মানে তুমি যদি হাসি খুশি থাকো, ভালো থাকো, দেখবা যে ও ভিতরে ভিতরে চলে যাচ্ছে, একদম জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে। সাথে বলতে হচ্ছে বেঁচে থাকার কথা বাবা। হ্যাঁ, আমরা একটু শেলির কাছে আসি, পার্সি বেশি শেলি। ওকে, তো শেলি সেই তোমার আমরা বলি না খুব মাম্মি ড্যাডি, মানে যথেষ্ট রকমের একদম প্রভাব প্রতিপন্ন সম্পন্ন ধনাঢ্য ব্যক্তি আর কি, মানে প্রচুর ধন সম্পদ ছিল তার। তো যাই হোক, যদিও লোকটার তোমার শেষ, তার মৃত্যুটা খুবই দুঃখজনক। সে মাত্র কত 30 বছর বয়সে, মাত্র 30 বছর বয়সে সে তোমার নৌকাডুবিতে মারা যায়। হ্যাঁ, সে সমুদ্রেতে যখন ভ্রমণে যায় তখন ঝড় ওঠে। তাকে বলা হয় ফাইনেস্ট লিরিক পোয়েট ইন ইংলিশ। খুবই ছোট জীবনকাল তার, 1792 থেকে 1822। তো শেলিকে বলা হয় একজন রিভলিউশনারি পোয়েট। হ্যাঁ, এবং আমরা যেটা দেখতে পাবো, তার যে তখন তখনকার যে ধর্মবিশ্বাস মানুষজনের মধ্যে, হ্যাঁ, প্রচলিত রীতিনীতি, এগুলোর বিরুদ্ধে সে তোমার লেখাজোখা শুরু করছে। হ্যাঁ, তো তার আহ অ্যাডোনাইস, অ্যাডোনাইস হচ্ছে তার একজন একটা বিখ্যাত কবিতা। এবং আম, আরে কাহিনীটা হচ্ছে, কাহিনীটা কি ভুলে গেছি, বই থেকে পড়ে নিও, আচ্ছা কাহিনীটা কি, অ্যাডোনাইসের একটা কাহিনী আছে সুন্দর, ভুলে গেছি, বই থেকে পড়ে নিও। ওড টু ওয়েস্ট উইন্ড, পশ্চিমা সমীরণের গান, ওড টু ওয়েস্ট উইন্ড। হ্যাঁ, তো ওড গুলো যতগুলো আছে সেগুলো সবগুলো একসাথে নোট করে রাখবা, যে কোনটা কে লিখছে। ওড মানে হচ্ছে যেগুলো তোমার বন্ধুর মৃত্যুর জন্য লিখছে না। ওকে, তোর বন্ধুর মৃত্যুতে লিখছে, একটু দেখি নাও কাহিনীটা, তিনশোর মৃত্যুতে লিখছে, রাইট? তো বই স্কাইলার্ক, এটা আসলে একটা কবিতা। তো ওজিমেন্ডিয়াস, ওড, ওড মানে হচ্ছে তোমার গান, গান লিরিক্যাল, মানে আহ, যে কবিতাটা মূলত গাওয়ার জন্য লেখা হয়, হ্যাঁ, ওগুলা বলা হয় গীত কবিতা, ওড। তো এটা একটা ওজিমেন্ডিয়াস এর একটা তোমার, তাও এটা তোমার, এটা একটা প্রতীকধর্মী কবিতা। এটা একটা তোমার তাও বিশাল ঘটনা আছে। তো বইতে ঘটনাটা পড়লে, ঘটনাটা পড়লে যেটা হবে তোমার, তোমার ইয়াটা কনসেপ্টটা তুমি বুঝতে পারবে, যে এটা কোন পরিস্থিতি লিখছিল, কেন লিখছিল, জিনিসটা মনে থাকবে। তো রিভোল্ট অফ ইসলাম, তো রিভোল্ট অফ ইসলাম এখানের মধ্যে বইটা পড়লে মনে হয় যেন সে রিভোল্ট অফ ইসলাম নিয়ে মনে হয় কিছু একটা লিখছে, আসলে এরকম কিছুই না, দ্যার ইজ নাথিং টু ডু উইথ ইসলাম, ইসলাম নিয়ে কিছু না এখানের মধ্যে। এখানের মধ্যে তোমার এটা তার একটা ক্রিটিক্যাল একটা পোয়েম। সো আমরা তার একটা, তার একটা বিখ্যাত, আচ্ছা এটা নিয়ে একটু বলি যে তার তোমার নেসেসিটি অফ অ্যাথিজম, এটা নিয়ে তার যে ঘটনাটা ঘটছে, সে যখন তোমার ইউনিভার্সিটি অক্সফোর্ডে যখন পড়তো,
তো তখন এখানে সে, তখনকার তো চার্লসের ব্যাপক ক্ষমতা ছিল। হুম। তো সে যেটা করছে, তোমার চার্লসের কথাবার্তার বিরোধিতা করে সে তখন একটা বই লিখে, নেসেসিটি অফ অ্যাথিজম। তো এই নেসেসিটি অফ অ্যাথিজম এটা লেখার জন্য, এটা লেখার অপরাধে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করে দেওয়া হয়। তো প্রমিথিউস আনবাউন্ড, প্রমিথিউস নিয়ে শুধু একটা লাইন বলি। প্রমিথিউস সে একটা দেবতা, যে মূলত দেবতা জিউস কখনো চায় না যে মানুষজন আগুনের সন্ধান পাক। হ্যাঁ, যে আগুনের দেখা পাক। এটা তোমরা জানো যে আগুনের আবিষ্কার পৃথিবীকে অনেক 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 বছর আগে দেয়। তো প্রমিথিউস সে স্বর্গ থেকে আগুন নিয়ে পালাইছিল, হ্যাঁ, মানুষের জন্য আগুন নিয়ে এসেছে। তো এটার জন্য জিউস তাকে, তার উপর খুবই ক্ষিপ্ত হয় এবং তোমার জিউস তাকে বাঁধতে রাখে এখানে পাহাড়ের সাথে, একটা ঈগল পাখিকে নিযুক্ত করে, তোমার যার কাজ হচ্ছে প্রমিথিউসের কলজা খাই ফেলা। কলজা খাই ফেলে এবং পরের দিন আবার কলজা হয়, আবার খাই ফেলে, আবার খাই ফেলে, আবার কলজা হয়। এটা হচ্ছে প্রমিথিউসের যে তোমার কাহিনী নিয়ে, প্রমিথিউস আনবাউন্ড। ফিয়ার নট ফর দ্য ফিউচার, উইপ নট ফর দ্য পাস্ট। আজকের জন্য বাঁচতে হবে, ভবিষ্যতে কি হবে এবং গতকাল কি করছে এটার জন্য উইপ করে কোনো লাভ নাই, তুমি আজকের জন্য বাঁচো। The more we study, the more is discover our ignorance. তো যত আমরা জানবো, আমরা তত জানবো যে আমরা আসলে কিছুই জানি না। যত জানবো তত আবিষ্কার করবো আমরা আসলে কিছু জানি না। ও উইন্ড, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। সো আমরা একটা কথা বলি যে তোমার রাত্রি যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। তো শীতকাল যত আগে আসে তখন তোমার হচ্ছে যে বসন্ত তত নিকটে আসে। কবিদের নিয়ে সে একটা অনেক বড় একটা কথা বলছে, পোয়েটস আর দ্য আনএকনোলেজড লেজিসলেটর্স অফ দ্য ওয়ার্ল্ড। কবিরা হচ্ছে বিশ্বের অস্বীকৃত লেজিসলেটর। লেজিসলেটর মানে আমরা যেটা বলি আইন প্রণেতা, সম্রাট। হ্যাঁ, তারা হচ্ছে বিশ্বের একদম অস্বীকৃত সম্রাট। তো আমরা এখন একটু জন কিটসকে পড়ে আজকে আর বেশিক্ষণ নাই, আর শেষ করে দিচ্ছি। জন কিটস এর কাছে চলে আসবো। সো কিটসকে বলা হয় পোয়েট অফ বিউটি, যেটা বলছিল তোমার থিঙ্ক অফ বিউটি জয় ফর এভার। সো কিটসকে বলা হয় বিউটির কবি, হেলেনিজমের কবি, সেন্সুয়াসনেস এর কবি, রোমান্টিসিজমের কবি, নেচারের কবি এবং হতাশার কবি, প্যাসিমিজমের কবি। মানে চেহারাটা দেখলেই তো মনে হচ্ছে একটা হতাশ 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 ভাব, তাই না? তো সে কিন্তু ব্যক্তিগত জীবনে একজন ডক্টর ছিল, ম্যান অফ মেডিসিন। তো তার মানে তোমার ডাক্তার হয়েও কিন্তু কবিতা লেখা যায়। হুম। বাংলা সাহিত্যের সবচেয়ে বড় যে উপন্যাসটা পৃষ্ঠার দিকে যে লিখেছেন তিনি একজন ডাক্তার। এটা তোমাদের আগামী ক্লাসের জন্য তোমাদের কোশ্চেন থেকে গেল। তোমরা হচ্ছে যে আনসার বের করে নিয়ে আসবা। বাংলা সাহিত্যের সবচেয়ে বড় উপন্যাস পৃষ্ঠার বিচারে লিখছে না নূরজাহান, তিন লোক মিলনের নূরজাহান না, আরেকটা আছে, সেটা হচ্ছে যে বের করে নিয়েছে। উনি একজন হৃদরোগ বিশেষজ্ঞ, বলে দিলাম, পুরস্কার পাইছে। ওকে, যাই হোক, তোমার কিপসের একটা বিখ্যাত সনেট অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার। তোমরা জানো চ্যাপম্যান হলো হোমার ট্রান্সলেট করছিল। তো চ্যাপম্যান হোমারের ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যান হোমার, এটা কিপসের একটা সনেট। তো ইমিটেশন অফ স্পেন্সার, তোমরা জানো যে স্পেন্সারকে বলে কবিতার কবি। তো ইমিটেশন অফ স্পেন্সার এটা জন কিটস মাত্র 18 বছর বয়সে লিখছিল। ওড টু সাইকি, তোমার সাইকির এখানে আমরা ক্লাস শেষ দিকে চলে আসছি। সাইকির একটা সুন্দর ঘটনা আছে। তো গুগল সার্চ দিয়ে ঘটনা পাবে সাইকির ঘটনাটা কি ছিল, তো পরে নিও। এখানে দেখ সাইকির প্রেমের কথাবার্তা। ওকে, আমি আর ক্লাস লম্বা করতেছি না। এখানে মূলত কিউপিড এন্ড সাইকির যে তোমার তাদের যে যে এটার্নাল লাভের যে মিথ, হ্যাঁ, যে তোমার সেটা নিয়ে মূলত ওড টু সাইকি। সো এখানের মধ্যে আই ওয়ান্ডার ইন এ ফরেস্ট থটলেসলি এন্ড অন দ্য সাডেন ফেন্টিং উইথ সারপ্রাইজ। এর মধ্যে তোমরা দেখবে সাইকি যে বন জঙ্গলে ঘোরাঘুরি করতেছিল, হ্যাঁ, তখন তোমার কিউপিডের সাথে তার যে প্রেমের কাহিনী সেটা দেখিনি একটু গুগল করে। যে ও টু এ নাইটিঙ্গেল, তাহলে আমরা নাইটিঙ্গেল নিয়ে কয়টা বললাম? তোমার ও নাইটিঙ্গেল হলো মিল্টন লিখছে, তারপরে একটা হচ্ছে তোমার দা নাইটিঙ্গেল লিখছে একজন, আর একটা হলো ওড টু এ নাইটিঙ্গেল। তো তাহলে তোমাদের কাজ হচ্ছে তিনটে নাইটিঙ্গেল একসাথে লিখে রাখা যে কোনটা কে লিখছে। ওড অন এ গ্রেসিয়ান আর্ট। সো এখানে দেখতে পাচ্ছ যে খুব তোমার গ্রামীণ সৌন্দর্য নিয়ে, এই দেখো এখানের মধ্যে তোমার একটা রূপক ধর্মী একটা কবিতা। এন্ডিমিয়ন, যেটা মূলত 4000 লাইনের একটা কবিতা, এবং এখানের মধ্যে একজন
শেফার্ড। সো যে তোমার হচ্ছে যে মুন গডেস সিনথিয়া, এই যে এখানে সিনথিয়া দেখতেছো, এই যে ও সিনথিয়া, এবং ও হচ্ছে তোমার, ওর নাম হচ্ছে যে একজন তোমার শেফার্ড, তাদের মধ্যে প্রেম হয়, তাদের সেই প্রেমের কাহিনী নিয়ে এন্ডিমিয়ন। দ্য ইভ অফ সেন্ট আগনিস। সো এইটাও একটা তোমার প্রেমের কাহিনী। এখানের মধ্যে ছিল তোমার নায়িকা ছিল ম্যাডলিন, নায়ক ছিল তোমার পরফারিও। তো ওদের পরিবার আবার ওদের প্রেমের জিনিসটা মানতেছে না আর কি, তো ম্যাডলিনকে তারা গৃহবন্দী রাখে। তো তখন একটা বিশ্বাস প্রচলিত ছিল যে তোমার সেন্ট অগ্নিস, সে ছিল একজন তোমার সেইন্ট। তো তার আম, তোমার যেদিন তার পুনরুত্থান দিন, সেদিন ওরা একটা উৎসব করে। তো ওই দিন ওরা হচ্ছে যে তোমার তারা তাদের প্রেমিককে স্বপ্নে তারা দেখতে পায়, মানে যেদিন সেন্ট অগ্নিস করে স্মরণ করে সেদিন প্রেমিককে স্বপ্নে তারা দেখতে পায়। তো এখন ম্যাডলিন সে তোমার ওই তার প্রেমিকরে মানে কামনা নিয়ে সে ওখানের মধ্যে ঘুমায় পড়ছে, ওর মধ্যে সে পরফারিকে দেখতে পায়। তো জায়গা যখন দেখে সত্যি সত্যি পরফারি সেখানে আছে। তো যাই কেন তারা সেখানে পালাই গেছিল, একটু গুগল করে সেখানে পেয়ে যাবা, ম্যাডলিন আর পরফারিও তারা দুজনে এখান থেকে পালায় যায় দুজনের প্রেমের কাহিনী নিয়ে। হাইপেরিয়ন ছিল সূর্য দেবতা। তো সূর্য দেবতা এখানের মধ্যে তোমার যখন তোমার এখানে আমরা দেখতে পাবো যে অ্যাপোলো এবং তোমার হচ্ছে যে হাইপেরিয়নের মধ্যে একটা যুদ্ধ। হাইপেরিয়ন সূর্য দেবতা, শক্তিশালী সে, হ্যাঁ। আর অ্যাপোলো হচ্ছে সে মূলত জ্ঞানের দেবতা। তো যুদ্ধের মধ্যে শেষ পর্যন্ত তোমার অ্যাপোলো জিতে। এটার মধ্যে আমরা একটা বুঝতে পারি শক্তির সাথে লড়াইয়ের মধ্যে আসলে শেষ পর্যন্ত জ্ঞানী জয়লাভ করে, হ্যাঁ, এটা ওই একটা কাহিনী। তো জন কিটসের হাইপেরিয়ন তো বলছে অলরেডি, হাইপেরিয়নের কাহিনী। ওকে, হাইপেরিয়নের মধ্যে এখানের মধ্যে তোমার একটা একটা কাহিনী ছিল, সেটা হচ্ছে তোমার হারমিস তোমার দেবতা ছিল, যে নিম শিকার করে সে, হ্যাঁ। তো যেখানের মধ্যে লামিয়া ছিল এবং সার্পেন্ট, তাদের মধ্যে তোমার যদি পড়তে পারতাম হচ্ছে গুগল করে পড়ে নিও এটা, যে এখানে আমাদের প্রেমের কাহিনী সেটা ব্যাখ্যা করতে টাইম হয়ে যাবে, যেখানে লামিয়া লাইসিডিয়াস এর মধ্যে সে লামিয়া প্রেম কাহিনী বর্ণনা করছে। ওড টু অটাম, যেখানে শরৎকালে সে উম, রূপ নিয়ে বর্ণনা করছে। তো ইসাবেলা লরেঞ্জো, তার হচ্ছে যে এখানে তাদের যে কাহিনীটা, এখানের মধ্যে ওরা দুজন হচ্ছে যে তোমার এই ইসাবেলা সে লরেঞ্জোকে প্রচুর ভালোবাসতো, কিন্তু ওর ভাইয়েরা কিন্তু তোমার হচ্ছে যে জিনিসটা ইয়া করে না, ওরা জিনিসটা মানে না। তো তারা যেটা করে তোমার হচ্ছে যে ওই ভুলাই বেলায়কে লরেঞ্জোকে ওরা একটা দাওয়াত দেয় একটা জায়গার মধ্যে, ওরা ভুলাই বেলায় লরেঞ্জোকে আরেক জায়গায় নিয়ে যায় লরেঞ্জোর মাথাটা কাটে ফেলে, হ্যাঁ। মাথা কাটে ফেলি, তখন তোমার হচ্ছে যে ওখানের মধ্যে একটা পাত্রের মধ্যে রাখে। না, ওরা পাত্রের মধ্যে রাখে না, ওরা ওই লরেঞ্জোকে এক জায়গায় মারে, মাথা কাটে ফেলে, মারে ফেলে। ইসাবেল একসময় বুঝতে পারে যে ওর ভাইরা এই কামটা করছে, সে নিউজ পায়। নিউজ পাওয়ার পরে সেই বনে যায় তার প্রেমিকের মাথাটা সে তুলে নিয়ে আসে একটা পাত্রের মধ্যে রাখে আর কি, এটাকে নিয়ে এটাকে ঘিরেই সে তোমার বেঁচে থাকার ট্রাই করে। যদিও তার ভাইরা জেনে যায়, একসময় জানা যাওয়ার পরে অনেক গ্যাঞ্জাম ক্রিয়েট হয় সেটার কাহিনী নিয়ে। যাই হোক, আমরা একটু যাদের মনে অনেক আগ্রহ, তোমরা কাহিনীগুলো সব গুগলে পাবা, গুগল করে পড়ে নিতে পারবা। আমরা একটু পরীক্ষার জন্য করি, এটা হচ্ছে আমরা কিটসের তার যে রচনাগুলো, তো আমরা মনে রাখতে পারি কি হবে। মেঘনা দিয়ে মনে রাখতে পারি, মেলানকোলি, এন্ডিমিয়ন, গ্রেসিয়ান আর্ন, নাইটিঙ্গেল। তারপরে তোমার হচ্ছে যে আমরা যে ওড অটাম, লামিয়া দিয়ে আমরা লিমা দিয়ে মনে রাখতে পারি, লামিয়া, ইসাবেলা, মেলানকোলি এবং অটাম এবং মনে রাখতে পারি। ওকে, মেঘনা লিমা দিয়ে তুমি হচ্ছে যে আহ তার যে মেজর যে কাজগুলো, ওড টু নাইটিঙ্গেল, তারপরে ওডনে গ্রেসিয়াস আর্ন, ওডন, মেলানকোলি, এন্ডিমিয়ন, হাইপেরিয়ন, লামিয়া, হ্যাঁ, সবগুলা এখানে আমাদের চলে আসবে। ক্লিনবিলিটি জয় ফর এভার, এটা সে ক্রিস বলছিল। হার্ড মেলোডিস আর সুইট, দোজ আনহার্ড আর সুইটার। সো ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, আমরা যদি বলি কিডস আগে বলে গেছে, ফেলিউর ইজ ইন এ সেন্স দ্য হাইওয়ে টু সাকসেস। সো টু সোলস উইথ বাট এ সিঙ্গেল থট, টু হার্টস দ্যাট বিট অ্যাজ ওয়ান, হ্যাঁ, দুই হৃদয় একসাথে বিট করে, খুবই প্রেমের কথাবার্তা। The only means of strengthening one's intellect is to make up one's mind about nothing, to let the mind be a thoroughfare for all thoughts. তো জাকি আছে ক্লাসের শুরুতে সে বলছে সে কিছু মনে রাখতে পারে না, বোঝা যাচ্ছে সে কিডস এর কথা অনুযায়ী সে খুব অমরত্বের দিকে চলে যাচ্ছে। তো আজকের আমাদের শেষ লোক, তার নাম আলেকজান্ডার পুশকিন। তাকে বলে ফাদার অফ মডার্ন রাশিয়ান লিটারেচার এবং ন্যাশনাল পোয়েট অফ রাশিয়া। পুশকিন একটা বইয়ের নাম মনে রাখলে হবে, ইউজিন ওয়ানজিন। তারপরে বরিস গোদুনভ, এটা তার একটা নোবেল। সো
আজকের জন্য এখানে শেষ, আমরা শেষ পর্যন্ত দ্রুত আসতে হইলো। তো বইগুলোর পিছনের কাহিনীগুলো তোমার আমাদের একটু বলতে পারলে ভালো লাগতো, কিন্তু যেহেতু আমাদের সময় খুব লিমিটেড, আমরা অনেক কাহিনী বলতে পারি নাই। সো যাদের সেলফ ইন্টারেস্ট, তোমরা সেগুলো গুগল করেই সেগুলো সামারি পাবা। তুমি জাস্ট সার্চ দিলে হবে যে তোমার সামারি অফ ইসাবেলা, সামারি অফ লামিয়া, হ্যাঁ, সার্চ দিলে বা সামারি অফ হাইপেরিয়ন সার্চ দিলে তুমি চলে আসবে, তুমি নিজে নিজে পড়ে নিতে পারো। ওকে, তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।